আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল যেহেতু আমরা ব্র্যান্ডিং নিয়ে একটা ক্লাস করছি, অনেক কিছু আমরা বুঝবো খুব সহজে। ব্র্যান্ডিং এর যে প্রথম ব্যাপারটা, ব্র্যান্ডিংটা আমরা করি কেন? যেমন আমাদের অফলাইনে যদি আমরা যে বলি যে, ধরেন আপনি কোথাও একটা শপিং করতে যাবেন, আপনি বলেন ওই মার্কেটে যাই বা ওই শপে যাই, তাই না? একটা নাম বলেন বা একটা কিছু বলেন, সেটা যত বেশি কি হবে, মানুষের কাছে পরিচিত নাম হবে, এটা আস্তে আস্তে তত বড় ব্র্যান্ড হবে, তত বেশি ট্রাস্ট করবে মানুষ, তাই না? আচ্ছা, যেমন ধরেন আপনার নামটা যদি এমন হয় যে এই নামটা খুব সহজে অ্যাক্সেসেবল, খুব সহজে পাওয়া যাচ্ছে, ইউনিক, দেখা যাচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা যাচ্ছে যখন এই নামটা বলতে হয়। যেমন আপনি বাংলাদেশে যদি বলেন মিনহাজুল আসিফ, মোস্ট প্রবাবলি মোস্ট অফ দ্য মানুষ কিন্তু আমাদের মিনহাজ ভাইকে চিন্তা করবে, তাই না? কারণ নামটা ওইভাবে ব্র্যান্ড হয়ে গেছে, ওইভাবে এই জিনিসটা তার সাথে এই ব্র্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা, এরকম আমাদের যখন এই ব্যাপারটা হবে, আমাদের যখন আমাদের নামটাকে আমরা ব্র্যান্ডিং করতে পারবো, তখন আমাদের এরকম রেজাল্ট চলে আসবে। এগুলো আমরা অলরেডি দেখছি। যেমন আপনি যদি ইমেজে যান না আদার সব কিছুতে যান, তাহলে আমরা দেখ। আচ্ছা, সো সেক্ষেত্রে আমরা যদি ইমেজে যাই, আমরা দেখবো সব ইমেজ কিন্তু একজন মানুষেরই, তার মানে এই নামটা পুরোপুরি তার উপরে ব্র্যান্ড হয়ে গেছে। লাইক এস, যদি আমার নামটা সার্চ করি, আমরা দেখতে পারবো এরকম সব যত রেজাল্ট দেখতে পাচ্ছেন, সব রেজাল্টই সবই আমার। ঠিক আছে? আবার আমরা যদি এখানে দেখি, এখানে একটা বিজনেস প্রোফাইল দেখাচ্ছে, তো এগুলো আপনাদেরকে করা দেখাবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা আমরা যদি চিন্তা করি, এখানে আমাদের যে আইডেন্টিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেইগুলো ক্লায়েন্ট অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে আমি আসলে কাজটা পারি কিনা। Yeah. আচ্ছা, সো এখন আমরা যদি চিন্তা করি ক্লায়েন্ট কোথায় অ্যাক্সেস করবে, ক্লায়েন্ট আমার ফেসবুক অ্যাক্সেস করবে না, সে আমার ফেসবুকে কি দেখবে? ক্লায়েন্ট আমার লিঙ্কডইনে অ্যাক্সেস করবে, করতে পারে। ক্লায়েন্ট আমার আপওয়ার্ক অ্যাক্সেস করবে, ধরেন এগুলো আমি ওপেন করলাম সবই, হ্যাঁ, এগুলো সব ওপেন করলাম। ঠিক আছে? এখানে আমার বিহেন্স, আমার ইউটিউব চ্যানেল, তারপরে আমার আরো কোন পোস্ট বা কিছু একটা এখানে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি আবার বিহেন্স আসছে, টুইটার আসছে, আদার যেসব ইনস্টিটিউটে আমার কোর্স আছে ওগুলো চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি এখানে দেখি এটা আমার ফেসবুক প্রোফাইল, সে হয়তো দেখলো এখানে, ফাইন। সে দেন আমার লিঙ্কডইন সে ভিজিট করলো, উইচ ইজ ফাইন, সে দেখতে পাচ্ছে একই পার্সন। তো তারপর আমার আপওয়ার্ক ভিজিট করলো, সে আমার প্রোফাইল দেখতে পারলো। আচ্ছা, এই কিছু দেখে সে কি কি বুঝতে পারলো? হয়তো আপওয়ার্ক দেখে কিছুটা একটা আইডিয়া পেয়ে গেছে, বা আপওয়ার্ক দেখে, বা হইতে পারে এমন হইতে পারে সে আমাকে আপওয়ার্কেই খুঁজে পাইছে, বাট তারপরে সে একটু ভেরিফাই করতে চাচ্ছে, সো আপওয়ার্ক প্রোফাইলটা আমরা সাইড করে রাখলাম। ওইটা যদি বাদ দিই, এখন আমরা যদি চিন্তা করি বাকি সবকিছু দেখে কি সে বুঝতে পারতেছে আদৌ আমি কাজটা পারবো কি পারবো না? এটা কিন্তু তেমন বোঝা যাচ্ছে না, তাই না? জাস্ট আমি ইনফ্যাক্ট করছি। এখন আমার কোন জিনিসটা সে দেখলে সে কনফার্ম হইতে পারবে, সে ট্রাস্ট করবে যে আমি আসলে কাজটা করতে পারবো, তার ওয়েবসাইট আমি তৈরি করে দিতে পারবো? আপনাদের কি মনে হয়? তো যখন একটা আমার নিজের করা ওয়েবসাইট দেখবে, যে আমার আমার কিছু নিজের আইডিয়া কোনো একদম ওয়েবসাইট থাকবে। স্যাম্পল আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি আমি এখন ওয়েবসাইটটা ওপেন করি, দেখেন সে কিন্তু আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে বললো, তাই না? এখন সে কিছুটা দেখলে সে বুঝতে পারবে, হ্যাঁ এই ওয়েবসাইট আমার করে দিতে পারবে, তার একটা কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, এখন কনফিডেন্টটা কেন দরকার? আপনি চিন্তা করতে পারেন ক্লায়েন্ট তো অলরেডি আপনাকে নকই দিছে, না জেনে কি নক দিছে। এখন নক দিছে ঠিক আছে, বাট সে শুধুমাত্র আপনাকে নক দিছে এই জিনিসটা তো কনফার্ম না, তাই না? ব্যাপারটা হচ্ছে, সে যখন মার্কেট প্লেসে কাউকে খুঁজতেছে, তখন কিন্তু সে একসাথে আরো কয়েকজন ফ্রিল্যান্সারকে হয়তো নক দিছে, এটাই পসিবল। সে হয়তো এট এ টাইম সে অনেকগুলা
ফ্রিল্যান্সারের সাথে কনভারসেশন করতেছে কোন একটা ভালো ফ্রিল্যান্সার যে তার কাজের জন্য পারফেক্ট হবে, তাকে খুঁজে বের করার জন্য। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইখানে আপনি নিজেকে আলাদা করবেন কিভাবে? নিজেকে আলাদা করবেন হইতে পারে তাকে আপনি বলতে পারেন যে তুমি আমার নামটা গুগল করে দেখতে পারো, বা সেই হয়তো বা নামগুলো গুগল করে দেখলো আপনার দেখা যাচ্ছে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আপনার প্রোফাইলটা কতটুকু ভারী। ঠিক আছে, সেই ক্ষেত্রে যখন এরকম একটা কাউকে সার্চ করবে, আর এখানে ধরেন আমি একটা ওপেন করলাম, জাস্ট র্যান্ডম কিছু একটা টাইপ করলাম, এটা কারোর নাম বা কোনো কিছুর জন্য না, জাস্ট মাথায় আসলো তাই টাইপ করলাম, ধরেন এরকম কারো একটা নাম আছে, এরকম সার্চ করলো, সে দেখলো, দেখে দেখা গেল তো এমন কিছু নাই, সবই র্যান্ডম। এইখানেও প্রোফাইল এক এক একটা এক একজনের র্যান্ডম প্রোফাইল। আচ্ছা, এখন চিন্তা করুন তো এই দুইজনের মধ্যে ক্লায়েন্ট সহজে কাকে চুজ করবে কাজটার জন্য, লেফট সাইডে নাকি রাইট সাইডে একটা? লেফট সাইড। লেফট সাইড, তাহলে সহজ হয়ে গেল না ক্লায়েন্টের জন্য আপনাকে চুজ করা, যদি আমরা এইভাবে আগাইতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্র্যান্ডিংটা কতটুকু ইফেক্ট ফেলে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার জন্য। এখন যখন আমি ব্র্যান্ডিং করে ফেলছি, সবই ঠিক আছে, ক্লায়েন্ট বললো আচ্ছা ঠিক আছে তোমার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাও, সে হয়তো গুগল করে দেখলো না, সে সরাসরি চাইলো আপনার কাছে, আপনি ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক দিলেন। আচ্ছা, এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে কি ক্লায়েন্ট আপনার লিঙ্কে ক্লিক করবে? বলেন হ্যাঁ তো, ভাই। যদি ক্লায়েন্ট হন ক্লিক করবেন? এই ব্যাপারে তো আইডিয়া নাই। আচ্ছা, আপনার কি মনে হয় এই ওয়েবসাইটে দেখে কি মনে হচ্ছে, ঠিক আছে সবকিছু, নাকি কোথাও একটা ঝামেলা মনে হচ্ছে, কি না ভাই, এটা না, তো ঠিক এটা স্ক্যাম তো না। মনে হচ্ছে। এলোমেলো না। স্ক্যাম মনে হচ্ছে, তাই না? রাইট। জি জি ভাই, ভাই। জি। মানে লিঙ্কটা দেখে ইমপ্রেস লাগেনি যে ক্লায়েন্ট ক্লিক করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো ধরতে পারছি আমরা। এখন ব্যাপারটা হচ্ছে যখন আমরা এইরকম কোন একটা লিঙ্ক ক্লায়েন্টকে দেই, তখন সাথে সাথে তার কি হয়, আপনার প্রতি যে ট্রাস্টটা ছিল এই ট্রাস্টটা চলে যায়, কারণ সে মনে করতে থাকে আপনি তাকে কোনো ফিশিং লিঙ্ক বা কোথাও ডাইভার্ট করতে চাচ্ছেন। এইরকম অনেকে সেন্ড করে, যেটা তার কাজের সাথে তার কোথাও কোনোভাবে বোঝা যাচ্ছে না এই ইউআরএলটা ঠিক থাকতে পারে। এখন আপনি হয়তোবা ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিলেন, দেন আপনার নাম এন্ড এই লিঙ্কের মধ্যে হুবহু মিল আছে। এখন দেখেন তো মনে হচ্ছে কিনা ট্রাস্টেড? কারণ আপনি ভিজিট করার আগে আমি আপনাকে জাস্ট দিলাম, বললাম এটা আমার ওয়েবসাইট, এখন তো ট্রাস্টেড মনে হচ্ছে কিনা? হ্যাঁ, মনে হচ্ছে। তাহলে পার্থক্য আছে না? আমরা কিন্তু একদম ফুললি নিউট্রাল ভাবেও চিন্তা করতেছি না ক্লায়েন্টের দিক থেকে, আমরা হয়তো কিছু কিছু জানি ব্যাপারগুলো এই জন্য বলতেছি, বাট তারপরেও যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি, এখানে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে যখন আমি র্যান্ডম একটা লিঙ্ক দিচ্ছি, যে লিঙ্কটা আমার নাম বা ব্র্যান্ডিং এর সাথে কোথাও যাচ্ছে না কোনোভাবে। সো আমাদেরকে অলওয়েজ ডিসাইড করতে হবে আমার ওয়েবসাইটটা যদি এরকম ফ্রেশ হয় সেটা বেস্ট, আর যদি আমার ব্র্যান্ডিং নেমের সাথে মিলে যায় এটা সবচেয়ে ভালো, একদম বেস্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি চিন্তা করি তাহলে এই ডোমেনটা আমার কিভাবে হবে, আমি কি চাইলেই একটা ডোমেন নাম নিয়ে ফেলবো? না, ডোমেন নেম নেওয়ার জন্য কিছু ব্যাপার আপনাকে চিন্তা করতে হবে, ডোমেন নেমটাকে রেজিস্টার করতে হবে কোথাও থেকে। হ্যাঁ, শুধুমাত্র যে কোনো জায়গা থেকে রেজিস্টার করলেই হবে না, আপনার ফিউচার চিন্তা করতে হবে, কারণ ডোমেন নেম এমন জিনিস না যে আপনি লাইফ টাইমের জন্য একবারে কিনে ফেললেন। ডোমেন নেমটা হচ্ছে আপনি ধরেন আজকে ডোমেন নেমটা কিনলেন, পরবর্তী বছরে গিয়ে আপনাকে আবার এটাকে রিনিউ করতে হবে। এখন রিনিউ করার সময় আপনি কিন্তু ডিপেন্ডেন্ট যেই প্রোভাইডারের কাছ থেকে আপনি এটা নিছেন। ঠিক আছে, এটা কি আপনি কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট হইতে পারে যে পরবর্তী বছর রিনিউর জন্য সে আপনার এই ডোমেনের যে চার্জটা যে ফিটা এটা অনেক বাড়াই দিল, আপনার কিছুই করার নেই। আবার ধরেন এমন হইতে পারে যে সে আপনি চাচ্ছেন এই জিনিসটা ট্রান্সফার করে অন্য কোথাও নিতে, আপাতত কোনো কারণে বিজনেস পারপাসে বা কোনো একটা সার্ভার আপনি ইউজ করবেন বা ভিপিএস কানেক্ট করবেন বা কিছু একটার জন্য, তখন আপনি ট্রান্সফার করতে চান, তারা যদি বলে যে না ট্রান্সফার করার কোনো অপশন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, এখন রিনিউ চার্জের যে ব্যাপারটা, রিনিউ চার্জের ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমি যে সস্তায় পাইলাম আর ডোমেনটা নিয়ে নিলাম, এই ক্ষেত্রে পরবর্তী বছর যখন আপনার এই ডোমেনটার একটা ব্র্যান্ড ভ্যালু হবে, সে বুঝতে পারবে এখানে ভালো রকমের একটা ভিজিটর আছে, সার্ভার থেকে কিন্তু সে সবই দেখতে পারবে কি পরিমাণ ভিজিটর আছে, বা
আপনার সাইটের ভ্যালু কতটুকু, আপনি র্যাঙ্কে আছে কিনা সাইটটা, সেটা যখন সে দেখবে সে সাথে সাথে কিন্তু আপনার এটার ভ্যালুটা বাড়াই দিবে। বা এখন বর্তমানে তো এই দিয়ে আরো সহজেই করা যায়। আপনার সাইটটার ভ্যালু কিরকম হইতে পারে এই অনুযায়ী সে দেখা যাবে রিনিউ চার্জটা অনেক বাড়াই ফেলবে। এটা হইতে পারে যে প্রথম বছর আপনি 1500 টাকা দিয়ে একটা ডোমেইন নিছেন, পরবর্তী বছর এটা রিনিউ করতে গিয়ে আপনাকে বলতেছে 10-12 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা প্রবলেম, এটা থামবে না, এই ফ্লোটা উপরের দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে। এই ক্ষেত্রে এই জিনিসটা খুব ওয়াইজলি চুজ করতে হবে যে আমরা কোথা থেকে একটা ডোমেইন কিনবো। আচ্ছা আচ্ছা, ডোমেন কিনবো কেন বলতেছি, কার কিনতে হবে, এই ব্যাচে যারা আছি, ওয়ার্ডপ্রেস ব্যাচে যারা আছি এবং আমাদের যে কোনো ওয়েবের ব্যাচে বা যারাই শিখতেছে কাজ সবার লাগবে। যার যে এটা ছাড়া কাজ করতে চাবে কাজ করতে পারবে, কোনো প্রবলেম নাই, বাট এটা বিগ একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে তার জন্য। কারণ বাকিরা দেখা যাবে তাদের প্রফেশনাল ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইটে প্র্যাকটিস করতেছে, তাদের যে কাজের স্পিড, তারা যে দ্রুত কাজগুলো শিখতে পারবে। আর যাদের নাই তাদের মধ্যে কিন্তু একটা ভালো পার্থক্য তৈরি হবে। ঠিক আছে, আর এটা খুবই ভাইটাল একটা পার্ট। আপনি যেহেতু ওয়েব নিয়ে কাজ করতেছেন, আপনার একটা ডোমেন হোস্টিং থাকা খুবই জরুরি। আচ্ছা, এখন একটা ডোমেন তাহলে আমরা কোথা থেকে নিব যেইখানে আমার রিনিউ চার্জটা ক্লিয়ার, আমার রিনিউ চার্জটা কত আসতে পারে, আমি নতুন যে প্রাইসে নিছি ওই প্রাইসে আমি রিনিউ করতে পারবো কিনা, কারণ রিনিউ চার্জটা একটু বাড়ে। আর তারপর অনেক প্রোভাইডার কি করে ওই সেম চার্জটাই কন্টিনিউ করে। তো এরকম যদি হয় আমরা এরকম জায়গা থেকে নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমার ডোমেনটা ইন ফিউচারে যদি প্রয়োজন পড়ে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো কিনা, তারা ট্রান্সফার করতে দেয় কিনা, ট্রান্সফারের চার্জটা কিরকম, নাকি ফ্রিতেই ট্রান্সফার করতে দেয়। অনেক প্রোভাইডার আছে ফ্রিতেই ট্রান্সফার করতে দেয়, কিছু কিছু প্রোভাইডার আছে 1 বছরের একটা চার্জ রেখে দেয়, আবার কিছু কিছু প্রোভাইডার আছে ট্রান্সফার করতে দেয় না এবং হিউজ একটা চার্জ দাবি করে এটার জন্য। সেই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। বেস্ট অপশন হচ্ছে এমন জায়গা থেকে নেওয়া যেখানে ট্রান্সফার করতে দেয় এবং ট্রান্সফার চার্জটা ফ্রি থাকে। আচ্ছা, ডোমেনের আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে আপনার সিকিউরিটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন, একটা ডোমেইন আপনি যদি কিনেন, কেনার পরে আপনার ডোমেইনটা যত বেশি এটার ভ্যালু বাড়বে, আস্তে আস্তে দেখবেন আপনার কাছে বিভিন্ন ধরনের ফিশিং বা বিভিন্ন জিনিসপত্র ট্রাই করবে, বিভিন্ন হ্যাকার বা এই টাইপের। ঠিক আছে, এখন তখন ব্যাপারটা হবে কি, আপনার সাইটের সিকিউরিটির উপরে এটা অনেকটা ডিপেন্ডেন্ট, যে আপনার সাইটের সিকিউরিটিটা কেমন, আপনি কতটুকু সিকিউর রাখছেন আপনার সাইটটাকে। এটা যদি চেক করতে চান আপনি চেক করতে পারেন আপনার সাইট থেকে ডাটা বের করা যাচ্ছে কিনা। লাইক আমি ধরেন একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, এরকম আরো কিছু ওয়েবসাইট আছে যারা খুবই পাওয়ারফুল, আপনাকে ডোমেইনে যে ডিটেলস যেভাবে রেজিস্ট্রেশন করছেন এটা বের করতে হবে। হচ্ছে হুইজ.কম। এখানে গিয়ে আপনি যে যে উপরের বক্সটা, এটা না, বড় বক্সটা ডিফারেন্ট কাজের জন্য, এইখানে আপনি যদি কোনো একটা ডোমেইন লিখেন, ঠিক আছে, যেমন ধরেন এটা আমাদের কারো ডোমেইন না, জাস্ট আমরা একজনের জন্য পারচেস করতে গিয়ে তখন চেক করে দেখলাম যে কারো নামে এটা রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এখানে যদি আপনি দেখেন কবে রেজিস্ট্রেশন করছে, মেয়াদ আছে কতদিন পর্যন্ত, এন্ড আদার্স সব ডিটেলস এখানে দেখা যাচ্ছে, রাইট? এখন আপনি যদি একটু চেষ্টা করেন নিচের দিকে যান, রেজিস্ট্রেশন কন্টেন্ট বা রেজিস্ট্রেশন কন্টেন্ট মানে যে রেজিস্ট্রেশন করছে আর কি ব্যাপারটা, ঠিক আছে, কি রেজিস্ট্রেশন করছে তার নাম, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে তার ঠিকানা, ডিটেলস, ফোন নাম্বার, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেইটা। এখন এই জিনিসগুলো ওপেনে রাখা কি সেফ? এটাতে রেজিস্ট্রেশন করা হয়েছে, এটা ইউজ করা হয়েছে জিমেলটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এই জিনিসটা কি আপনার কি মনে হয়, এই জিনিসটা কি ওপেন থাকা সেফ? কখনোই না ভাইয়া। আচ্ছা, তাহলে এমন আমাদের যদি একটা সিকিউরিটি থাকতো যে এই জিনিসগুলো ব্লক করতেছে, মানুষ চাইলেই বের করতে পারতেছে না, তাহলে আমরা যদি এইবার আমরা দেখি, যেমন ধরেন কোনটা দেখবো, ধরেন আমার ডোমেনটাই দেখি, আপনি যে কোনো ডোমেইন দেখতে পারেন, অনেক ডোমেইনে হুইচের সিকিউরিটি থাকে। এখন আমি যদি একটু নিচের দিকে যাই, সবই ঠিক আছে, সব ইনফরমেশনই দেখা যাচ্ছে। এইখানে দেখেন কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে দেখেন তো আমার নাম, আমার ঠিকানা, এনাদা, আমি তো আমার নামেই করছি রেজিস্ট্রেশন। আমার প্যানেলে গেলে দেখবেন আমার নামেই সবকিছু করা, আমার ফোন নাম্বার আমার ইমেল দিয়ে করা, আমি লগ ইনও করি আমার ইমেল দিয়ে। বাট এইখানে কি আদৌ দেখাচ্ছে দেখেন তো? না And ভাইয়া, দেখাচ্ছে না। যাদেরই হুইসাই সিকিউর আছে সবাইকে এই ডিফল্ট ইনফরমেশনটা দেখাবে, তার ব্যক্তিগত কোনো তথ্য এখানে দেখাবে না। এটা বলে হুইচ সাইট সিকিউরিটি, এটা সবাই চাইলেই প্রোভাইড করতে পারে না, এটার জন্য একটা হিউজ চার্জ হয়। এটা চার্জ দিয়ে কিনে নিলে তারপরে সে আনলিমিটেড ওয়েবসাইটে দিতে পারে। অনেকে এটার জন্য $2.5 চার্জ করে, উইচ ইজ নিয়ার, কত, $2.5 আমরা যদি ধরেন
তাহলে প্রায় 300 টাকার মতন আমাদের এক্সট্রা চার্জ আসবে এটার জন্য, ঠিক আছে। বাট এটা হয় কি, অনেক প্রোভাইডারের কাছে আছে, তারা আনলিমিটেড এটা নিয়ে রাখছে, এখন যত ওয়েবসাইটে দেয় তার জন্য এক্সট্রা কোনো চার্জ নাই। তখন কি হয়, সে এটা ফ্রিতেই দিতে পারে তার প্যাকেজের সাথে। সো ট্রাই করবো এরকম প্যাকেজ চুজ করার জন্য যেখানে ফ্রিতে পাই, বা ফ্রিতে না পেলে ওটা অ্যাটলিস্ট ওই টাকাটা খরচ হলেও আমরা একটা হুইসের সিকিউরিটি, যে সিকিউরিটিটা এটা নিয়ে নিব। আচ্ছা, এই হচ্ছে ডোমেনের তিনটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডোমেনের পরপরই যে ব্যাপারটা আসে সেটাকে বলে হোস্টিং। হোস্টিং এর কাজ কি? হোস্টিং এর কাজ হচ্ছে আপনি যেই সাইটটা ডিজাইন করলেন বা যেই সাইটটা নিয়ে কাজ করতেছেন, এটা তো একটা ডোমেন হচ্ছে, এটা নাম, যেটা এরকম যেমন আপনাদের ব্র্যান্ডিং নেম .com এরকম হবে, এবং এই ডোমেনটা খালি আছে কিনা এটাও চেক করতে হবে। চেক করবেন কোথায়? অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে একটা ওয়েবসাইট আমাদের নিজস্ব ওয়েবসাইট কোডবেনপিটির, এটা চেক আউট করতে পারেন। এখানে দেখেন, এই যে এখানে চেক করার অপশন আছে। আপনাদের ব্র্যান্ডিং নেম দেন তো দুই একটা, আমি একটু চেক করি। যাদের ব্র্যান্ডিং নেম অলরেডি সিলেক্ট হয়ে গেছে এরকম কিছু ব্র্যান্ডিং নেম দ্বারা আমি চেক করে দিচ্ছি ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, আমি কিছু পাইছি, এগুলো আমি একটু চেক করে দেখি। আচ্ছা, এটা একটা নাম, তাই না? এখন এই নামের পরে আমি দিব .com। .com কেন নিচ্ছি? আমি যদি সার্চ রেজাল্ট দেখেন বা রিলায়েবিলিটি দেখেন, ইন ফিউচারে যত ধরনের ঝুট ঝামেলা থেকে বেঁচে থাকতে চান, .comটা বেস্ট সলিউশন। এটা আপনি গিয়ে যে বিভিন্ন জায়গায় অ্যানালাইজ করতে পারেন, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। সে সহজ কথায় আমাদের চোখ বন্ধ করে .com এর দিকেই যাওয়া উচিত। কেউ যদি অন্য ডোমেন গুলো নিতে চান নিতে পারেন, বাট এগুলোর ভবিষ্যৎ বা ইন ফিউচার এটার প্রাইসটা কোন দিকে যাবে এটা কিন্তু এখন আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আর .comটাই একটা তো স্টেবল এক্সটেনশন। আচ্ছা, এখন যে ব্যাপারটা, এইখানে কি করবে, স্পেস রাখবো না, জাস্ট স্পেসটা কেটে দিব। এই যে দিয়ে চেক, অ্যাভেলেবেল আছে না? কংগ্রাচুলেশন। তারপর এটা দেখি। আচ্ছা, আপনার নামই শুধুমাত্র এটা, পুরো ব্র্যান্ডিং নেমই জাস্ট এটা? একটা ওয়ার্ডে তো ব্র্যান্ডিং নেম রাখা যায় না। আচ্ছা, সো ওনার ব্র্যান্ডিং নেমটা ধরুন এটা, হ্যাঁ। আমরা কি করবো, যে মাঝখান থেকে স্পেসটা কেটে দিব, দেন .com দিয়ে চেক করব। ওদেরকে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাও চাইলে চেক করে দেখতে পারেন। সো এরকম, ঠিক আছে, ওনার নামটা, ওই যে স্পেসটা কেটে দিব, চেক করব, অ্যাভেলেবেল, সুন্দর। আচ্ছা, আপনি এই পুরো নামটা কি ব্র্যান্ডিং এ রাখছেন? আচ্ছা, এমডি জিনিসটা আমরা রেকমেন্ডেড না, কারণ এমডি জিনিসটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বোঝায়। ঠিক আছে, মোহাম্মদ হলে পুরো মোহাম্মদ ঠিক আছে, বাট জাস্ট এমডি, যেমন আমার নামেও আছে, বাট ব্র্যান্ডিং আমি এমডি ইউজ করি নাই। ঠিক আছে, এমডি জিনিসটা একটু কনফিউজিং। বাইরের দেশে যে কোনো জায়গায় আপনি যদি বলেন এমডি এটা এটা, সে বলবে এটা হয়তো আপনি হয়তো কোনো কোম্পানির একটা এমডি, সেই টাইটেলটা আপনি ইউজ করতেছেন, ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, ধরে নেন এটাই তার নাম, সো স্পেস গুলো বাদ দিব। এখন এইভাবে চেক করব। এখন কারো যদি এরকম হয়, ধরেন এটা অ্যাভেলেবেল নাই, এখানে দেখালো যে এটা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে, এরকম হইতে পারে না, অলরেডি টেকেন। সেটা যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা একটা সহজ সলিউশন হচ্ছে, বেস্ট সলিউশন, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন এটা অ্যাভেলেবেল নাই, এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে আপনাকে, আপনি আপনার দুইটা নামের মাঝখান তো কোন জায়গায় আপনি জানেন, তো এখানে জাস্ট একটা হাইফেন ইউজ করবেন, এরকম। এটা কমপ্লিটলি ফাইন, এসইওর জন্য কোনো প্রবলেম নাই, সাইটের জন্য কোনো প্রবলেম নাই। যদি সরাসরি একসাথে না পান তাহলে জাস্ট হাইফেন দিয়ে যেভাবে নিয়ে নিব। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আমার। হুম। আচ্ছা, এখানে কি ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে?
ক্যাপিটাল লেটার এগুলো হয় না আসলেই। ঠিক আছে, ক্যাপিটাল লেটার আসলে হয় না কোথাও, কারণ কোনো ডোমেইনই কখনোই দেখবেন না যে ক্যাপিটাল লেটার আছে। কোনো ডোমেইনে হয় আসলে সবই স্মল লেটারেই হয়, ক্যাপিটাল দিলে ওটা স্মলই হয়ে যাবে। বুঝতে পারছি? কোনো কনফিউশন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। না, কোনো কনফিউশন নাই, জাস্ট ওখানে ওই যে কনগ্রাচুলেশন আলমগীর কবির.com আছে এই অ্যাভেলেবেল, ওখানেও ক্যাপিটাল লেটার লেখা, তাই জাস্ট জিজ্ঞেস আচ্ছা, এটা করলাম। জাস্ট দেখাচ্ছে যে অ্যাভেলেবেল আছে, বাট এটা নর্মালি যখন আপনি ডোমেইনটা অ্যাক্টিভ ডোমেইনটা পারচেস করবেন, এটা আসলে সব স্মল লেটারেই পারচেস হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই ছিল। ঠিক আছে ভাই। পারফেক্ট। আচ্ছা, এবার আমরা যদি এখানে দেখি, ডোমেইনটা আমরা যখন অ্যাভেলেবেল পেয়ে যাব, নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে আমাদের ডোমেইনের যত কাজ, ডোমেইনের যে সার্ভার, একটা ওয়েবসাইট রান করার জন্য একটা কম্পিউটার দরকার হয়। নর্মালি একটা ওয়েবসাইট তো রান করবে না, তাই না? জাস্ট একটা অ্যাড্রেস দিলাম আর রান করবে, এটা কোনো না কোনো একটা কম্পিউটারের মধ্যে ওই ডাটাগুলো আছে যেটা লোড হয়। একটা কম্পিউটার আমরা 24 ঘন্টা অ্যাক্টিভ রাখবো, সেটাতে সার্ভার অ্যাক্টিভ করবো, এবং আমরা যখন কেউ অ্যাক্সেস করবে আমার কম্পিউটার থেকে তার কাছে এই ডাটাটা সেন্ড হবে। এরকম একটা কম্পিউটার সবসময় ম্যানেজ করা সো টাফ, নিয়ার ইম্পসিবল আমাদের জন্য। তো এটার জন্য কি করতে হয়? এটার জন্য আমাদেরকে এমন একটা প্রোভাইডার খুঁজতে হয় যারা এরকম সুপার কম্পিউটার, যেখানে হয়তো অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করা যায় এরকম, আমাদেরকে কি করে, আমাদেরকে এটা পারচেস করতে দেয়। একটা স্লট হইতে পারে, কোন একটা স্টোরেজ হইতে পারে, সেই কম্পিউটার 1 জিবি, 2 জিবি, 5 জিবি, এরকম আমরা কিনতে পারি। এটাকে আমরা সহজ ভাষায় বা আমরা যদি সহজে বোঝার জন্য বলি, সেটাকে কি বলে? সেটাকে বলে সার্ভার। দেখেন, আমরা যদি দেখি সার্ভার, দেখেন, সো সার্ভারের মধ্যে আমরা যদি ইমেজের মধ্যে যাই, আমরা দেখতে পারবো এই সার্ভার এরকম বিশাল বড় একটা সুপার কম্পিউটার, এগুলো সব স্টোরেজ, সব স্টোরেজ। আচ্ছা, এই স্টোরেজের মধ্যে আমাদের কি করতে হবে? এখান থেকে একটা স্লট নিতে হবে, পুরোটা সার্ভার। এইখানে কোনো একটা জায়গা আমি পারচেস করলাম, যে জায়গাটা, যেখানে আমি কি করব, আমার ওয়েবসাইটটা হোস্ট করবো। ধরুন এই যে এইখানে এতটুকু জায়গা আমি নিলাম, ধরুন 5 জিবির একটা জায়গা আমি এখান থেকে কিনলাম। তো আমি কি করব, আমার এই জায়গাটুকুর মধ্যে আমি আমার ওয়েবসাইটের যত ফাইল, যত প্রোগ্রাম, ফাংশন সবকিছু রান করতে পারবো। হ্যাঁ, এটা দিয়ে আমি আমার কাজগুলো চালাই নিব। এটাকে বলা হচ্ছে হোস্টিং। তো এই সার্ভারটা যাদের কাছে আছে, যারা এখানে আপনার ওয়েবসাইট হোস্ট করার জন্য জায়গা সেল করে আপনার কাছে, জায়গা রেন্ট, যেটা সহজ হিসেবে, কারণ এটা বাৎসরিক নিতে পারি আমরা, যদিও মাল্টিপল ইয়ারের জন্য নেওয়া যায় একবারে। সেই জিনিসটা তাদেরকে কি বলে? হোস্টিং প্রোভাইডার। বাট আমরা সহজে এই জিনিসটা বুঝি, ডোমেইন নাম, আর হোস্টিং হচ্ছে আপনার ব্যাকএন্ড বা সি প্যানেল, যেখানে আপনার একটা জায়গা থাকবে যেখানে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন হোস্টিং এর কিছু ব্যাপার আমাদের বুঝতে হবে। জাস্ট হোস্টিং নিলেই হবে না। একটা কম্পিউটার কেনার জন্য কি জাস্ট গিয়ে বলেন আমাকে একটা কম্পিউটার দেন আর আপনাকে দিয়ে দেয় এরকম? নাকি আপনাকে কনফিগারেশনের ব্যাপার চিন্তা করতে হয়, আপনি কি কাজ করবেন, কোন এক একজনের জন্য যে জিনিসটা সুইটেবল, হয়তো বা সে 5 লাখ টাকা দিয়ে কম্পিউটার তৈরি করছে, ওইটা আপনারা বাসায় না আপনি দেখতে পারবেন আপনার তেমন কোনো কাজের না, হইতেই পারে। ঠিক আছে, হাই কনফিগারেশন হইলেই যে আপনার কাজের জন্য পারফেক্ট হবে ব্যাপারটা এরকম না। লো কনফিগারেশন মানে যে আপনার কাজে লাগবে না ব্যাপারটা এরকম না। আপনার কোন জিনিসটা লাগবে, আপনার ক্রাইটেরিয়া বুঝে আপনার অপারেটিং সিস্টেমটা, আপনার আদার্স যে জিনিসগুলা, এই জিনিসগুলা দরকার হবে, আপনার যে ইকুইপমেন্ট গুলা, এনভায়রনমেন্টটা ওইরকম দরকার হবে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি একটা হোস্টিং আমাদের কি কি দরকার হবে, এই ব্যাপারগুলো সহজে বোঝার জন্য আমরা এটি চাইলে ভিজিট করে এই ব্যাপারগুলো ভেরিফাই করে নিতে পারি। আপনারা যে কাজগুলো করবেন, এই কাজের জন্য যেই জিনিসগুলো আপনাদের দরকার হবে মাস্ট, আপনি যা সস্তায় পাইলেন আর একটা নিয়ে নিলেন এরকম না। এর থেকে হয়তো হাফ প্রাইজের মধ্যেও আপনি সেম প্যাকেজই পেয়ে যাবেন, বাট সেই ক্ষেত্রে হয়তোবা কিছু জিনিস কম থাকবে, এবং ওই জিনিসগুলোর জন্য আপনার যে কাজটা, এই কাজটা হবে না, আপনার কাজটা স্মুথলি আপনি রান করতে পারবেন না, তাই না? এখন যেই লোকটা জাস্ট নর্মাল এইচটিএমএল সিএসএস ওয়েবসাইটের জন্য একটা ডোমেন হোস্টিং নেবে, আর যেই লোকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন হোস্টিং নেবে, যেখানে স্ক্রিপ্ট এন্ড আদার্স প্লাগইন ফাংশনালিটি সবকিছু রান করবে, এই দুইটা জিনিস কি একই হবে? একই হোস্টিং এ কাজ করবে? জি না ভাইয়া।
তাহলে অবশ্যই এখানে কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো আমাদেরকে মেনে তারপর নিতে হবে, তাই না? জি ভাই। জি। ওকে, ব্যাপারগুলো আমরা একটু দেখি। সর্বপ্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে জায়গা। আর জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ জায়গাটার উপর ডিপেন্ড করবে আপনি কতগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমরা যেই সেক্টরে আছি, যেহেতু প্র্যাকটিস করতেছি, ক্লায়েন্টের কাজ করব, আমরা এট এ টাইম মাল্টিপল প্রজেক্ট করব, আমাদের পোর্টফোলিওর কাজ চলবে, আমার ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে, এন্ড আদার্স। এট এ টাইম আমাদের অনেকগুলো ওয়েবসাইট থাকার সম্ভাবনাই বেশি। সবসময় দেখা যাবে আমাদের মাল্টিপল ওয়েবসাইট থাকবে, সেটা অনেকগুলো হইতে পারে। এখন সেই ক্ষেত্রে স্টোরেজের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। স্টোরেজের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। 1 জিবি স্টোরেজ নিয়ে যদি আমি চিন্তা করি, 1 জিবি স্টোরেজে আমি কয়টা সাইট রাখতে পারবো? নর্মালি একটা ওয়ার্ডপ্রেস সাইট, মিডিয়াম সাইজের একটা ওয়ার্ডপ্রেস সাইট 300 থেকে 350 MB বা একটু বেশি হয়। একটু বড় ওয়েবসাইট গুলো 500 থেকে শুরু করে 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি হইতে পারে, সেটা ডিপেন্ডস। আর নর্মালি আমরা যে সাইট গুলা করবো, আমাদের সাইট গুলা 500 MB নিচেই হবে। ধরে নিলাম আমরা অনিবার্য যে 300 MB করে আমাদের একটা সাইট যদি হয়, সেক্ষেত্রে 1 জিবিতে আমরা 3টা মতো সাইট করতে পারবো। একটাতে আমার পোর্টফোলিওর জন্য চলে গেল, যেটা হচ্ছে এটা তো একটা ওয়েবসাইট আমি করছি। এই সেম হোস্টিং এ আমি আরো অনেকগুলো ওয়েবসাইট করতে পারি। যেমন আমি যদি দেখাই, আমি দেখেন এই যে এটা তো আমার ডোমেইন, তাই না? এটা হচ্ছে ডোমেন। আর সাব ডোমেন কোনগুলোকে বলে? সাব ডোমেন হচ্ছে শুরুতে কিছু, তারপর আপনার domain name.com। ওকে, তো আমার ক্ষেত্রে আমি যদি আমার সাব ডোমেন দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পারবেন এটা আমার একটা রানিং ক্লায়েন্টের সাব ডোমেন। ঠিক আছে, তারপরে আপনি যদি দেখেন, এখানে আমি আগে যে ব্যাচের ওদেরকে দেখাইছি, এটা একটা সাবডোমেইন। ঠিক আছে, এটা প্রত্যেকটাই কি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট। এটা একটা ওয়েবসাইট, এগুলো কি প্রত্যেকটাই এক একটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট। কিন্তু ওয়েবসাইট গুলা ডোমেন নেম এতটুকু এক হইলে কি হবে, পুরোটা বিষয় নিয়ে যদি আমি চিন্তা করি, এটা কি, এটা একটা সাবডোমেন। তো আমার এই সার্ভারে অনেকগুলো সাইট আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি 1 জিবি একটা স্টোরেজ নেন, সেক্ষেত্রে আপনি 3টা সাইট ধরে নিলাম আপনি করতে পারবেন। 3টা সাইট দিয়ে একটা তো আপনার ব্যক্তিগত ওয়েবসাইট, 2টা সাইট তার মানে আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখন ধরেন আপনি একটা সাইটের মধ্যে একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, একটা ক্লায়েন্টের কাজ একটা সাইডে করতেছেন, নতুন একটা ক্লায়েন্ট যদি আসে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আগের ক্লায়েন্টের কাজ ডেলিভার করে দেন আপনার এটা ধরতে হবে কাজটা, তাই না? অথবা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, অ্যাসাইনমেন্টকে আমি করতে পারবেন 1 জিবিতে, অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হয়তো বা একটা সাইডে অ্যাসাইনমেন্ট করলেন, একটা সাইডে অ্যাসাইনমেন্ট করলেন। এখন নতুন একটা অ্যাসাইনমেন্ট করতে গেলে আগের অ্যাসাইনমেন্টটা যখন মার্কস দিয়ে দিবে, ওটা ডিলিট করে তারপর আপনি করতে পারেন। এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে হবে কি, এন্ড অফ দ্য কোর্স আপনার পোর্টফোলিও গুলো থাকতেছে না, বাট কাজ কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আর একটু, এটা একটু বেশি টাফ হয়ে যাবে ম্যানেজ করা, সেক্ষেত্রে 2 জিবি যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে এরকম 5 থেকে 6টা সাইজ আপনি করতে পারতেছেন। এরকম যদি আপনি 5 থেকে 6টা সাইট করতে পারেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো সময় পাবেন। এন্ড লাস্টে যখন দেখবেন স্টোরেজ ফুল হয়ে গেছে, তখন আগের সাইট গুলো ডিলিট করে আবার নতুন সাইট করতে পারবেন। এন্ড আপনি যদি চান যে না, আমি চাচ্ছি বেস্ট সলিউশন, সেটা হচ্ছে আমি যে কাজগুলো করবো এগুলো তো আমার পোর্টফোলিও বটে, তাই না? আমরা যে কাজগুলো করবো এগুলো তো আমাদের পোর্টফোলিও না, আমরা যে কাজগুলো তো করতেছি। আর আমরা চাই কি এই কাজগুলো ডিলিট করে ফেলতে, এই কাজগুলো থাকলে ইন ফিউচার আমি এই কাজগুলোতে আবার একটু প্র্যাকটিস করতে পারবো, আবার চেক করতে পারবো কি কি করছিলাম। এন্ড কিছু কিছু কমপ্লিট সাইট যখন করবো, এগুলো আমার পোর্টফোলিও হিসাবে থেকে যাবে। এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি অ্যারাউন্ড 4-5 জিবির মতো একটা স্টোরেজ নিতে। আচ্ছা, এবার নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ফ্রি এসএসএল ইনস্টল। আচ্ছা, এই প্যাকেজ গুলো কোথা থেকে নিবেন? আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বাট কোড মেমোরির নিজস্ব প্রতিষ্ঠানও আছে, জোর আইটি, এখান থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে এইখান থেকে যে সাপোর্ট টিম, এখান থেকে মানে হোস্টিং এর সাপোর্ট টিম, জাস্ট নর্মাল যে এমনি সাপোর্ট যেগুলো পাচ্ছেন ওগুলো তো এমনিতেই পাবেন, সমস্যা নেই। হোস্টিং এর যে সাপোর্ট টিম, আপনারা যদি এখান থেকে নেন, ওদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। আর এখান থেকে না নিলেও কোনো সমস্যা নেই, আপনাদের বাধ্যতামূলক কিছুই না, আপনাদের যা শেয়ার করা হচ্ছে আপনাদের লাগবে ফর শিওর। আর আপনারা এটা যে কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারেন। যারা অলরেডি আছে তার আর লাগবে না, যার নাই তাদেরকে আমার দরকার হবে। এন্ড এটা আপনাদের ফ্রিল্যান্সিং শুরু করার আগে ধরে নিতে পারবেন পারচেস করার জন্য এটাই লাস্ট কস্টিং। এরপরে আর বাধ্যতামূলক আপনাদের কোনো কিছু আর কিনতে হবে না। লাইক থিম প্লাগইন দরকার হবে, প্রিমিয়াম থিম প্লাগইনেই শিখবো আমরা, অবশ্যই মাস্ট। বাট এই প্রিমিয়াম থিম প্লাগইন গুলো আমরা প্রোভাইড করতে পারবো, আমাদের কাছে এগুলো ডেভেলপার ভার্সন লাইসেন্স আছে, যেগুলো দিয়ে আপনি ডেভেলপার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন, সব প্রিমিয়াম ফিচার পেয়ে যাবেন।
ওগুলো আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। বাট এটা আপনার নিজস্ব অ্যাসেট, আপনার জন্য যতদিন আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনার জন্য এটা থাকবে। সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই পারচেস করতে হবে। ফাইন। অনেকেই ভাইয়া ডোমেইন হোস্টিং এর কথা একটু বলতে পারেন, ভাইয়া ফ্রিতে আমি অনেক কি কথা জায়গাতে পাওয়া যায়। বলতেছি? হ্যাঁ, আমি কি কথা আমি বলতে বলতেছি? একটু আমি শেষ করে দিচ্ছি, তারপর আমি প্রশ্ন নিচ্ছি। ফ্রি ওকে। ডোমেইন পাওয়া যায়, সেগুলোতেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে যে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনার কোনো পোর্টফোলিও থাকবে না এন্ড অফ দ্য ডে। যেহেতু প্র্যাকটিসটা চালাই যেতে পারবেন, লোকাল হোস্ট করে, লোকাল হোস্টে নিজের প্র্যাকটিসের জন্য ঠিক আছে, অনলাইন অ্যাক্টিভিটিস এর জন্য এটা একদমই পারফেক্ট না। কাজ জাস্ট বুঝার জন্য ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে এক্সপার্ট হওয়ার জন্য এটা অবশ্যই লাইভ সার্ভারে কাজ করতে হবে। লাইভ সার্ভারের জন্য কিছু ফ্রি সাইট আছে, যারা টেস্ট পারপাসে আপনি সাইট করে প্র্যাকটিস করতে পারেন। বাট প্রফেশনাল লাইফে আপনার অবশ্যই এই জিনিসগুলো কখনোই আপনার জন্য বেস্ট হবে না, কখনো এগুলো আপনাকে ভালো আউটপুট দিতে পারবে না। এখন বাকি তারা যদি প্রবলেম হয়, ফ্রিটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে পারেন, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কোথাও থেকে ডোমেইন হোস্টিং ম্যানেজ করাটা অবশ্যই জরুরি। আচ্ছা, জি, তার কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া বলতেছিলাম ভাই যে এই যে আমি যদি ধরেন 2 জিবির প্যাকেজটা নেই, সেক্ষেত্রে কি এটা আপগ্রেড করতে পারবো ইন ফিউচার যদি আমার আরো বেশি লাগে? করতে পারবেন। ওকে। ভাই আমি যদি এইটা কি আপনার কোডম্যান বিডির সার্ভিস এইখান থেকে নেওয়া যাবে? নিতে পারেন, এখান থেকে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট নেয়, বাট কারোর জন্য এটা বাধ্যতামূলক না। ঠিক জি, আছে, আমি বুঝতে তো পারছি বুঝতে তো। চাচ্ছিলাম। হুম হুম, বলেন আপু, বলেন। বলতেছিলাম যে সাব ডোমেনটা আমাকে আরেকটু ক্লিয়ারলি বুঝে দিলে ভালো সাবডোমেন হতো, জাস্ট মানে আমি বুঝাইলাম যে সাবডোমেন এক্সিস্ট করে, বাট সাবডোমেন কিভাবে কাজ করে না করে এগুলো তো বিস্তারিত দেখাবো অবশ্যই। আমরা ধরেই নেই আপনারা কিছুই জানেন না, অলদো আপনারা জানেন, বাট তারপরে আমরা ধরে নিই আপনারা কিছুই জানেন না, আমরা ওইভাবেই শেখাই। সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সবই দেখানো হবে এবং বিস্তারিত দেখানো হবে, ঠিক আছে? জি, ঠিক আছে, ওকে। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাই এখানে অ্যাড অন ডোমেনটা কি? এটা আসলে আমার কাছে নতুন মনে হচ্ছে। আচ্ছা, অ্যাড অন ডোমেনটা হচ্ছে একই হোস্টিং এর মধ্যে অনেকগুলা ডোমেন অ্যাড করে কাজ করা, তাহলে হোস্টিং বারবার কিনতে হইলো না। ওইটাই আর কি, আপনাদের দরকার হবে না, সো আপনারা স্কিপ করতে পারেন, না বুঝলেও সমস্যা নেই। যেটা বুঝতে হবে এটা আমি ভালো করে বুঝাই দিব, যেটা বুঝতে হবে না সেটা আপাতত স্কিপ করলে হবে। ইন ফিউচারে অবশ্যই বুঝে যাবেন, যেহেতু এই সেক্টরে আছেন, যখন দরকার হবে তখন এগুলো বুঝে যাবেন, সমস্যা নেই। এখন যেগুলো লাগবে আমি সবই বুঝাই দিব ডিটেলসে। যতটুকু বলছি, এর মধ্যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মেবি কোশ্চেন নাই ভাইয়া, কন্টিনিউ করেন। ওকে। একটা মিনিট। ফাইন। আচ্ছা, তারপরে আসেন ফ্রি ডট কম ডোমেইন রেজিস্টার। আচ্ছা, এসএসএল টা আমরা বুঝি নাই, তাই না? এসএসএল টা বুঝি। এসএসএল টা কি? এসএসএল টা হচ্ছে সিকিউরিটি, যেটা অনেক ইম্পর্টেন্ট। কারণ বর্তমানে সিকিউরিটি ছাড়া এক হচ্ছে গুগলে র্যাঙ্ক করতে পারবেন না, দ্বিতীয় হচ্ছে কেউ আপনার সাইটে ভিজিট করে স্টে করবে না। এরকম দেখেন নাই কখনো সাইট? দেখেন তো আপনারা, এরকম কোন সাইট দেখছেন? হ্যাঁ ভাই, দেখছি। এগুলাকে বলে হচ্ছে এসএসএল ছাড়া ওয়েবসাইট। যে ওয়েবসাইট গুলোতে এসএসএল না থাকে, যেরকম দেখায়। এবং এই ওয়েবসাইট গুলোতে যখন আপনি ভিজিট করেন, এটা কিন্তু কখনোই কমফোর্টেবল এক্সপিরিয়েন্স না, মনে হয় যে বের হয়ে যায়, একটা ঝামেলা আছে সাইটের মধ্যে, এরকম লাগে, তাই না? ওয়ার্নিং দেয় বারবার, বিভিন্ন ঝামেলা। আর এটার মানে হচ্ছে এটা গুগল ভেরিফাই করতে পারে না এই সাইটটা ভালো নাকি খারাপ, ভাইরাস আছে নাকি নাই, এরকম। আর এটা মানে হচ্ছে গুগলটা ভেরিফাই করছে। ওকে, গুগল ভেরিফাই করে রেজাল্ট দিচ্ছে যে এটা সিকিউর। আর এই যে গুগল যে ভেরিফাই করছে, যেমন আপনি ধরেন আপনার কোনো একটা কিছু করতে হবে, আপনার এক্স রে করতে হবে। এক্স রেটা কি করেন? আপনিই করেন, এন্ড আপনি তাদেরকে আবার টাকা দিয়েছেন তারা যে এক্সরে করে। সো গুগলকে আমরা জাস্ট এসএসএল এর জন্য একটা চার্জ দিচ্ছি, যাতে করে গুগল এসে আমার সাইটটা ভেরিফাই করে দিয়ে যায়, ভেরিফাই করে একটা সার্টিফিকেট দেয়। এটাই এসএসএল সার্টিফিকেট।
এসএসএল সার্টিফিকেটটা আমাদেরকে আলাদা পারচেস করে হোস্টিং অ্যাড করতে হয়, বাট এটা একটা ঝামেলার প্রসেস। এর থেকে বেস্ট অপশন হচ্ছে আপনি এসএসএল পারচেস করে বা একটা প্যাকেজ এমন পারচেস করবেন যেটার সাথে এসএসএল অলরেডি ইনক্লুডেড, এন্ড এটা ফ্রি হলে বেস্ট। যদি ইনক্লুডেড থাকে তাহলে কি হবে, আপনার আর নতুন করে সেট আপ করতে হবে না, তারাই সেট আপ করে দিবে, আর আপনি ঝামেলা মুক্ত থাকতে পারবেন। নেক্সট, free.com ডোমেইন রেজিস্টার। আচ্ছা, এই ব্যাপারটা কেন, কেন ডট কম ডোমেনটা এই প্যাকেজের ভিতরে, মানে এই প্যাকেজের প্রাইসের ভিতরে ডোমেনটা ইনক্লুডেড? ডোমেনটা ছাড়া যদি এরকম হয়, এরকম পসিবল যে এক জায়গাতে আমি হোস্টিংটা সস্তায় পাইছি, আরেক জায়গাতে ডোমেনটা সস্তায় পাইছি, দুইটা কিনে কানেক্ট করে দিলাম, হয়ে গেল। ফাইন, কানেক্ট করাটা একটা ঝামেলার ব্যাপার, বাট সামহাও আপনি এটা কানেক্ট করে ফেললেন হোস্টিং প্রোভাইডার বা ডোমেন প্রোভাইডারের হেল্প নিয়ে। ইন দি ফিউচার আপনার সাইডে কি সমস্যা হবে না? ডোমেন হোস্টিং এ প্রবলেম হবে না এটা তো অসম্ভব। আপনি যেহেতু কাজ করতেছেন এই সেক্টরে, এক কোথাও না কোথায় আটকায় যাবেন, কোথাও না কোথাও গিয়ে একটা প্রবলেম হবে, হবেই। আপনি যেমন কম্পিউটার ইউজ করেন, ফোন ইউজ করেন, কখনো না কখনো তো প্রবলেম হয়। যখন প্রবলেম হয় এটা কিন্তু আপনি সবসময় ফিক্স করতে পারেন না, স্বাভাবিক, আপনাকে হেল্প নিতে হয়, সাপোর্টে যেতে হয়। এখন একটা ডোমেন হোস্টিং এর যখন একটা প্রবলেম হবে, আপনি যখন সাপোর্ট নিতে যাবেন, যেহেতু আপনি ডোমেন এক জায়গা থেকে নিছেন, হোস্টিং আরেক জায়গা থেকে নিছেন, আপনার সাইট যখন ধরেন লোড হচ্ছে না, প্রবলেম, থিম ইনস্টল হচ্ছে না, কারণ এটা অনেক বড় একটা প্রবলেম। বেশিরভাগ স্টুডেন্ট কি ভুলটা করে, তারা এমন একটা জায়গা থেকে হোস্টিং নেয়, হয়তো একটু সস্তায় পেয়েছে, অনেক বেশি বেশি পেয়েছে সবকিছু, বাট তারা তো ওই জিনিসটা অপটিমাইজ করে না যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান করবে, তারা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা হোস্টিং তারা রান করতেছে, বাকি ওয়েবসাইট ঠিকঠাক চলতেছে। আপনি গিয়ে ওয়ার্ডপ্রেস যখন রান করতে গেছেন, সবই ঠিকঠাক আছে, পেইড থিম ইনস্টল হয় না, পেইড থিমকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করা ওরা ওরা মানে আপলোড করতে দেয় না কিছু, আপলোড লিমিট কমানো, পিএইচপির ভার্সন কমানো, অন্যান্য সাইট তো ঠিকই চলে যাবে, বাট আপনার জন্য এটা পারফেক্ট হবে না। ওয়ার্ডপ্রেস সবসময় আপনাকে আপ টু ডেট এন্ড টপ নচ একটা হোস্টিং লাগবে এটা রান করার জন্য। এখন ব্যাপারটা হচ্ছে, আপনার যখন সাইটটা প্রবলেম হইলো, যেহেতু ডোমেন এক জায়গা থেকে নেওয়া, হোস্টিং এক জায়গা থেকে নেওয়া, আপনি কোথায় যাবেন সাপোর্টের জন্য? ডোমেন প্রোভাইডারের কাছে নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে? ভাই আমার তো দুই জায়গায় দৌড়ানো লাগবে। ওকে, আগে কার কাছে যাবেন চিন্তা করেন। চলো আমরা এই সিনিয়রটা চিন্তা করি যে কি হইতে পারে। আগে হোস্টিং প্রোভাইডারের কাছে যেতে হবে। হোস্টিং প্রোভাইডারের কাছে যাইতে হবে, ওকে। আমার দায়িত্ব হচ্ছে প্রবলেম ক্রিয়েট করা, দেন আপনাদেরকে সলিউশন দেওয়া। ধরুন প্রবলেম হচ্ছে, হোস্টিং প্রোভাইডারের কাছে গেছি, হোস্টিং প্রোভাইডার 24 ঘন্টা সময় নিছে, সবকিছু চেক করে দেখে বলছে না আমাদের হোস্টিং এর কোনো প্রবলেম নেই, আপনি ডোমেন প্রোভাইডারের কাছে যান। এবার কি করবেন? এইবার ডোমেইন প্রোভাইডারের কাছে আসতে হবে। গেলাম ডোমেন প্রোভাইডারের কাছে, ডোমেন প্রোভাইডার 6 ঘন্টা পরে আমাকে রেসপন্স করলো, ওই একই কথা, না না ডোমেনে তো কোনো প্রবলেম নাই, আমরা সবকিছু ঠিকঠাক করে দেখছি, এটা হোস্টিং থেকেই প্রবলেম হওয়ার কথা। এবার কি করবেন? ভাই এবার কপাল চাপড়াইতে হবে। এখন একটা সলিউশন আছে, এদের দুজনকে নিয়ে কোন একটা রেস্টুরেন্টে বসবেন, ডোমেন প্রোভাইডার হোস্টিং প্রোভাইডার, নিয়ে বলবেন দুজনের মধ্যে কি প্রবলেম, বলো আমাকে, আজকে এটা সমাধান করো, তাই না? এছাড়া তো আর অপশন নেই। সো ব্যাপার হচ্ছে এই না ধরনের ভাই, প্রবলেম হয়, কারণ নর্মাল একটা জাস্ট রেগুলার ওয়েবসাইট রান করা আর ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট রান করা কিন্তু এক জিনিস না। আপনি একটা ওয়ার্ডপ্রেসের যদি ফাইলস দেখেন, ইন্টারনাল কোডিং স্ক্রিপ্টিং জিনিসগুলো দেখেন, আমরা তো সহজে কাজ করি, বাট ইন্টারনালি তো অনেক কিছু হয়, একটা সার্ভারকে অনেক কিছু ফেস করতে হয়। তো তখন কিন্তু একবার নর্মাল একটা জায়গা যেগুলো সার্ভার নিয়ে নিলে এটা পারফেক্টলি কাজ করবে না কখনোই। তো তখন হবে কি, ওরা দেখতেছে ওদের এন্ড থেকে ঠিক আছে, কারণ ওদের রেগুলার সাইট চলতেছে, বাট আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলিউশন করার জন্য তো ওয়ার্ডপ্রেস জানা থাকা লাগবে, তাই না? এখন কয়টা হোস্টিং প্রোভাইডার এমন আছে যাদের সাপোর্ট মেম্বাররা ওয়ার্ডপ্রেসের খুব ভালো কাজ জানে? কি মনে হয় আপনাদের? না ভাই, খুবই রেয়ার। রেয়ার, তাই না? স্বাভাবিক ব্যাপারটা। আচ্ছা, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, জাস্ট আমরা পাচ্ছি নিয়ে নিচ্ছি এটাতে কাজ চলবে এরকম না। যদি চলতো তাহলে আমরাই আপনাদেরকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করতাম যেখানে কাজ করতে পারেন। আমরা হয়তো বা চাইলে আপনাদেরকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করলাম, একটা ফ্রি কোথাও একটা সাজেস্ট করলাম, বাট এটা আপনার ফিউচারের জন্য কোনোদিনও একটা অ্যাসেট তৈরি করবে না। ঠিক আছে না? ধরেন আপনার বয়স এখন 15 বছর, আপনার ঘুমাইতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, আপনি খুব আনন্দ করেন এগুলো করে, বাট এজ এ গার্ডিয়ান সে কি করবে? আপনাকে বলবে পড়তে বসো, হইছে আর এত খেললে কেমনে হবে, এগুলো। এইগুলো আপনাদের জন্য এখন মনে হইতে পারে যে এই জিনিসটা হয় কষ্ট হয়ে যাচ্ছে, একটা ডোমেস্টিক এখন কেনা মাত্র কোর্সে ভর্তি হইলাম, বাট যখন একটা লং রানে চিন্তা করুন, 1 বছর পরে গিয়ে যখন দেখবেন আপনার একটা পোর্টফোলিও পর্যন্ত পারফেক্টলি রেডি হয়নি, তখন আপনি আফসোস করবেন। তখন গিয়ে আর রেডি করার সময় থাকে না, তখন গিয়ে আর আপনার এই রকম অ্যাক্টিভিটি আপনারা দেখাইতে পারবেন না, তখন এত বেশি ব্যস্ত হয়ে যাবেন যে তখন আর একা একা একটা পোর্টফোলিও রেডি করা, ডোমেন হোস্টিং রেডি করা, সবকিছু নিয়ে আগায় যাওয়া আপনার জন্য সো টাফ হয়ে যায়। সো যখন ফ্লোর মধ্যে আসেন,
এখন যদি রেডি না করেন, আবার যখন তৈরি করবেন তারপরে গিয়ে তারা 2 3 4 মাস সময় লাগবে আপনার র্যাঙ্কে আসতে, সাইটটা রেডি করতে, সবকিছু পারফেক্ট হইতে, আপনি এক্সপার্ট হইতে। সো এই ব্যাপারগুলো চিন্তা করে দিস ইজ দি বেস্ট টাইম যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং এ কাজ করা স্টার্ট করা উচিত আপনাদের সবারই। আচ্ছা, তাইলে বুঝলাম আমরা একই প্রোভাইডারের কাছে ডোমেন হোস্টিং এর প্যাকেজ যদি নেই আমাদের ঝুট ঝামেলা অনেকখানি কমে যাবে। নেক্সট, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি? ব্যান্ডউইথ জিনিসটা আপনাদের জন্য একটু কমপ্লেক্স। ব্যান্ডউইথ জিনিস হচ্ছে কি পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, কারণ যত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে সার্ভারের তত বেশি কষ্ট করতে হবে, তত বেশি ডাটা পাঠাইতে হবে মানুষের কাছে। এখন ধরে নেন, একটা মিনিট। আচ্ছা, যেখানে ছিল, আচ্ছা ধরে নিলাম আমাদের সাইটে 5 জিবি ব্যান্ডউইথ দেওয়া আছে। তো সেতে করে কি হইতে পারে, সেক্ষেত্রে আমাদের ধরে নেন 5 জিবি আমাদের যে রিসোর্স, সার্ভারের রিসোর্স একটা কষ্ট হয়, যখন যত বেশি মানুষ ভিজিট হয় তত বেশি রিসোর্স কষ্ট হয়। এটা স্টোরেজের সাথে সম্পর্ক না, এটা সার্ভার রিসোর্সের সাথে সম্পর্ক। তো ধরেন আপনার 1,000 মানুষ ভিজিট করলে আপনার 5 জিবি খরচ হয়ে যাবে, এটা প্রতি মাসের হিসাব, হ্যাঁ। প্রতি মাসে আপনাকে এই জিনিসটা আবার 1 তারিখে গিয়ে আবার এটা জিরো হয়ে যায়, নতুন করে কাউন্ট হয়। ধরেন আজকে 25 তারিখ, আজকে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেল আপনার সাইটের, তাহলে কি হবে, সাইটটা ডাউন হয়ে যাবে। সাইটটা যখন ডাউন হয়ে যাবে তখন কি হবে, ওই যে আমরা বলি না সার্ভার ডাউন হয়ে গেছে, আমরা যখন দেখি যে গভর্নমেন্ট ওয়েবসাইট গুলাতে লাখ লাখ মানুষ একসাথে ভিজিট করে তখন কি হয়, প্রচুর প্রেসার পড়ে সার্ভারের উপরে। তো সার্ভার কি করে, আস্তে করে ওই সাইটটাকে ডাউন করে দেয় যাতে করে প্রেসারটা কমে আসে সার্ভারের, ব্যান্ডউইথের উপর প্রচুর প্রেসার পড়ে। আচ্ছা, এখন এটার আবার আরেকটা কাউন্ট হচ্ছে মান্থলি কাউন্ট, একটা মাসে আপনি সর্বোচ্চ কতটুকু ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন। লাস্টলি ধরেন ধরেন আপনার 20 তারিখে গিয়ে সার্ভার শেষ, রিসোর্সটা বা ব্যান্ডউইথটা শেষ হয়ে গেছে। এখন আপনার সাইটটা লাইভ নেই। তো সাইটটা লাইভ করতে গেলে কি করতে হবে, ব্যান্ডউইথ বাড়াইতে হবে। এখন আপনি যদি ব্যান্ডউইথ বাড়াইতে চান, ব্যান্ডউইথ এত কমপ্লেক্স একটা ব্যাপার, ওই রানিং যে সার্ভারটা সেট আপ করা হয়েছে এর মধ্যে ব্যান্ডউইথ বাড়াইতে গেলে আপনার যে খরচ হবে ওই 1 মাস সাইটটাকে লাইভ করতে গেলে, ওই বাকি 10 দিন, সেক্ষেত্রে পুরাটা আপনার যে প্যাকেজটা আছে বাৎসরিক যত টাকা খরচ হয়েছে তার থেকেও বেশি খরচ হতে পারে। তো ব্যাপারটা ঝামেলার না? জি ভাইয়া, অবশ্যই। সো আমাদেরকে যেই ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ এমন জায়গা থেকে নিতে হবে যাতে এনাফ ব্যান্ডউইথ থাকে, অ্যাটলিস্ট 20 জিবি, ঠিক আছে। বা যদি হয় আনলিমিটেড সেক্ষেত্রে বেস্ট। আমাদের যেহেতু নিজস্ব সার্ভার, স্টুডেন্টদের জন্য আমরা এই জিনিসটা আনলিমিটেড রাখছি যাতে করে এই ঝামেলায় পড়তে না হয়। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে ডেটাবেস। ডেটাবেজের যে ব্যাপারটা, ডেটাবেজের ব্যাপারটা হচ্ছে আপনি টোটাল কয়টা ওয়েবসাইট করতে পারবেন, মানে একটা ওয়েবসাইটের জন্য একটা ডেটাবেস দরকার হয়। এখন আপনি ধরেন একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওকে, একটা ওয়েবসাইট তৈরি করলে আপনার একটা ব্যান্ডউইথ বা একটা ডেটাবেস খরচ হবে। তো আপনি টোটাল আপনার যখন প্যাকেজ কিনছেন আপনাকে 50 জিবির একটা প্যাকেজ আপনি কিনছেন মাত্র 3,000 টাকা দিয়ে, 50 জিবি উইথ ডোমেন। এখন আপনি যখন সাইটে ঢুকছেন দেখলেন আপনার ডেটাবেস দেওয়া আছে 3টা। আচ্ছা, এটা 50 জিবি হোস্টিং এর মধ্যে উইথ 3 ডেটাবেস আপনি টোটাল কতগুলো সাইট করতে পারবেন? মাত্র 3টা। 3টা। বাট 3টাতে তো মাত্র আপনার 1 জিবি হয়তো খরচ হবে, আর বাকি স্টোরেজ তো পড়ে থাকবে, তাহলে কেমন হইলো? সস্তার বড় অবস্থা আর কি ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন এটা কি আসলে কারোর জন্য কাজে লাগবে না? লাগবে, যাদের হয়তো বা একটাই ওয়েবসাইট করবে বাট ওয়েবসাইটটা অনেক বড়, হতে পারে না? জি ভাইয়া, পারে। ওকে, সো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য সাইটটা ঠিক আছে। বাট আমরা যারা যারা কাজ করব, ক্লায়েন্টের জন্য কাজ করবো এন্ড আদার্স, এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি আমাদের জন্য কিন্তু এই জিনিসটা একদমই পারফেক্ট না। আমাদের লাগবে হচ্ছে একটা ডিসেন্ট স্টোরেজের মধ্যে আমরা তো অনেকগুলো সাইট করতে পারি, ঠিক আছে না? আচ্ছা,
এখন ধরেন আমার একটা 5 জিবি একটা স্টোরেজ নিছি, 5 জিবি স্টোরেজের মধ্যে কয়টা ডাটাবেস হবে? তো আমি তো জানি না কতগুলো আমি ইউজ করতে পারবো, সো অ্যাটলিস্ট 10টা, 15, 20টা, এরকম যদি আমরা একটা ধরেন 20টা যদি ডাটাবেস হয় তাহলে মোটামুটি ভালো। আর যদি সেক্ষেত্রে ডাটাবেসের কোনো লিমিটেশন না থাকে, বাইন্ডিং না থাকে, তাহলে তো কথাই নেই, তাহলে বেস্ট। ঠিক আছে, মানে আনলিমিটেড ডাটাবেস যদি হয় তাহলে তো আর কথাই নেই। আচ্ছা, তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টটা কেমন? info@joraid.com, দেন admin@codemanbiri.com, এই টাইপের যে ইমেল গুলো হয় না আপনার ডোমেইনের আন্ডারে, যেটাকে বলে বিজনেস মেল। সো এইটাই হচ্ছে ইমেল অ্যাকাউন্ট। এই ইমেল অ্যাকাউন্টটা আপনারা এই সার্ভারে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, বাট এটা আপনাদের আনলিমিটেড দরকার হবে না। বাট তারপরে যেহেতু আমাদের কাছে অপশন আছে, আমরা এটা আনলিমিটেড রাখছি স্টুডেন্টদের জন্য। আচ্ছা, তারপরে আছে আনলিমিটেড সাবডোমেইন। সাবডোমেনের ব্যাপারটা কি? ওই যে একটু আগে বুঝাইলাম, সাবডোমেন একটা ডোমেন হচ্ছে আপনি পারচেস করেন, বাকি আরেকটা ডোমেন পারচেস করে আরেকটা সাইট করবেন না, এই সাইটটাকে আপনি সাবডোমেন বানাইতে পারেন। যেমন আপনাদের পিসির মধ্যে স্টোরেজ থাকে না, এই স্টোরেজ গুলোর মধ্যে ধরেন ইমেজ রাখবেন এক জায়গায়, আবার ভিডিও রাখবেন, সেটার জন্য কি আবার আলাদা একটা স্টোরেজ তৈরি করেন বা আলাদা একটা স্টোরেজ ডিভাইস লাগান? কি করেন? ওরা জি সহজে না। সহজে জাস্ট একটা ফোল্ডার তৈরি করেন, ভিডিও নামে একটা ফোল্ডার, আবার ইমেজ নামে একটা ফোল্ডার, তাই না? তার মানে জি ভাইয়া ভাইয়া। সাব ডোমেনটা হচ্ছে যে প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা ডোমেন, হ্যাঁ, জাস্ট একটা এরকম কোনো ডোমেনকে কিছু? আপনি আলাদা আলাদা ধরে নেন, ফোল্ডার টাইপ করে করে আলাদা আলাদা সাইট করতে পারেন, আপনাকে আর নতুন করে মানে কিছু একটা করতে হচ্ছে ডোমেন না। দিয়ে, হ্যাঁ, একটা ডোমেন দিয়ে একটা ওয়েবসাইটে কাজ করা হয়েছে, বা একটা ডোমেন দিয়ে একটা প্রজেক্টে কাজ করেছে, এরকম কোনো কিছু একটা হ্যাঁ, প্রত্যেকটাই আলাদা 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 ডোমেন। আলাদা সাব ডোমেন হইলো। তো সেক্ষেত্রে কি হলো, আপনাকে ডোমেন আর কিনতে হইলো না, একটা ডোমেনেরই অনেকগুলো সাব ডোমেন বানাবেন, আপনি ইউজ করতে পারেন। দেখতেই যে এরকম শুরুতে কিছু একটা লিখলেন, ধরেন ডেমো ডট, এটাই হয়ে গেল একটা সাব ডোমেন। ঠিক আছে, এগুলো আমরা ক্রিয়েট করে দেখবো সামনে, কোনো সমস্যা নেই। বাট এটা আমরা কয়টা করতে পারবো? যে কয়টা আমরা করতে পারবো আমরা ততগুলো সাইট বানাইতে পারবো, তো আমাদের জন্য ভালো হইলো, যেহেতু ডাটাবেজও আছে আনলিমিটেড। বাট সাবডোমেন যদি 2টা 3টা দেওয়া থাকে, এইগুলো হচ্ছে, এগুলো তো ওপেনে দেওয়া থাকে না, আমরা দেখা যায় যে প্রাইসটা অনেক জায়গায় অনেক কম পাই, এবং দেখা যায় পারচেস করার পরে আমরা আটকাই যাই। পারচেস করার পরে কি হবে? ওই পুরো টাকা সব চিন্তা বাদ দিয়ে গিয়ে আবার আরেক জায়গা থেকে প্যাকেজ কিনতে হবে, তো আপনার দেখা যাবে ডাবল ডাবল খরচ চলে আসবে। সেগুলো খুব কেয়ারফুলি চুজ করতে হবে। দেন আছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেন জিনিসটা ওই যে যেটা বললাম শুরুতে, আপনাদের লাগবে না, এটা যেমন সাবডোমেনটা ফ্রিতে আনলিমিটেড সাইট করতে পারতেছেন, আবার অ্যাডন ডোমেনটা হচ্ছে আপনি প্রতিবারই একটা করে ডোমেন কিনে কিনে আলাদা আলাদা বিজনেস রান করলেন, বাট হোস্টিং আর আলাদা কিনলেন না, যেহেতু হোস্টিং এর জায়গা খালি আছে হয়তো আপনার। এটা, তো আপনাদের এটা লাগবে না, সো আপাতত এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, ফাইন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি সি প্যানেল কন্ট্রোল প্যানেল। আচ্ছা, সি প্যানেল কন্ট্রোল প্যানেলের ব্যাপারটা যদি আমি একটু বুঝাই, ধরেন আজকে কেউ একজন কম্পিউটার নতুন করে কিনছে, হ্যাঁ, এখন সে কি করবে? যেহেতু সে আজকে কম্পিউটার নতুন করে কিনছে, এখন তাকে আপনি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিবেন। ঠিক আছে, অপারেটিং সিস্টেম যেহেতু আপনি ইনস্টল করে দিবেন, এখন কোন অপারেটিং সিস্টেমটা তার জন্য ভালো হবে? লিনাক্স, ম্যাক, নাকি উইন্ডোজ? সে নতুন অবশ্যই উইন্ডোজ। উইন্ডোজ, তাই না? এক কথায় আমরা বলতে পারলাম, কারণ কি? এটার অ্যাপ অ্যাভেলেবেল, এটাতে অনেক রিসোর্স আছে, ফ্রি রিসোর্স আছে, এন্ড আমি যদি কোনো একটা ঝামেলায় পড়ি এটা খুব সহজে আমি সমাধানও করতে পারবো, তাই না? এটাই তো ব্যাপারটা নাকি? জি ভাইয়া। আচ্ছা, তুলনামূলক চালানো এরকমই ইজি। আমরা যদি সার্ভারের কথা চিন্তা করি, সার্ভারের মধ্যে সবচেয়ে বেস্ট যে জিনিসটা, যেটা রিসোর্স অ্যাভেলেবেল সব জায়গাতে, সেটা হচ্ছে সি প্যানেল। আপনি একটা টিউটোরিয়াল দেখবেন, আপনি একটা কিছু দেখবেন, আপনি একটা অ্যাপ নতুন লঞ্চ করবে, সবার আগে আপনি সি প্যানেলে পেয়ে যাবেন। সি প্যানেলটা এই জন্য একটু এক্সপেন্সিভ। দেখা যায় সি প্যানেলটাতে এক একটা সি প্যানেলের লাইসেন্সের জন্য ইয়ারলি যে চার্জটা পড়ে, সেই চার্জটা এমনিতে ছোট, বাট আপনি যদি সব ওভারঅল চিন্তা করতে যান, সেক্ষেত্রে ধরেন একটা ভালো একটা অ্যামাউন্টের চার্জ পড়লো। এখন আপনি যদি এটা বাদ দিয়ে অন্য কোনো একটা কন্ট্রোল প্যানেল দিয়ে দেন, লাইক ডিরেক্ট অ্যাডমিন আছে, এইচ প্যানেল আছে, এস প্যানেল আছে, বিভিন্ন ধরনের প্যানেল হয় এরকম, হ্যাঁ। তো এই প্যানেল গুলো যদি আপনি দেন, তাহলে কি হবে? কস্ট কাস্টমাইজ হয়ে যাবে। এটা কারো কারোর জন্য ভালো, যারা এত কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট একটা ওয়েবসাইট রান করবে, সে একটা নিল, যেই কন্ট্রোল প্যানেলই হোক তার সমস্যা নেই, তার জন্য প্রাইসটা রিজনেবল। বাট আমাদের জন্য কি ভালো হবে? আমাদের জন্য বা বিশেষ করে ওয়ার্ডপ্রেসের জন্য তো অবশ্যই আমাদের সি প্যানেল দরকার হবে। So এগুলোও দেখার ব্যাপার, কোথা থেকে নিচ্ছি আমরা, এটাও তাদের প্রোভাইড করতেছে কিনা। দেখা গেল আপনি সবকিছু কিনছেন, লাস্টে গিয়ে সবই দিছে, একটা ডিরেক্ট অ্যাডমিন ধরাই দিছে, আপনি দেখা যায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গিয়ে আপনার অনেক বেগ পাইতে হবে তখন। আচ্ছা, দেন ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে লাইট স্পিড।
ওয়েব সার্ভার। আচ্ছা, লাইট স্পিড ওয়েব সার্ভার দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা এইচডিডি, এটার নাম শুনছি না? হার্ড ডিস্ক। এসএসডি নাম শুনছি না? জি ভাইয়া, এসএসডি এইচডিডি। এইচডিডি তে আগে ছিলাম, এসএসডি তে মুভ করছে, এরকম কে কে আছে? জি ভাইয়া, আমি আছি। স্পিডের পার্থক্য বলেন। সুপার, এসএসডি সুপার। এখন আপনাকে যদি কেউ বেঁধেও রাখে, আপনাকে যদি পিটায়ও, আপনি কি আর হার্ড ডিস্কে ব্যাক করবেন? তো অবশ্যই কখন? এসএসডি দিয়েই থাকবেন, তাই না? সো এইরকম একটা ব্যাপার। সো এখন আপনি ধরেন ওয়ার্ল্ডের মধ্যে ইন্টারনেট আসার পরে কি এসএসডি ছিল? না ভাইয়া। এইচডিডি ছিল। তাহলে জি ওয়ার্ল্ডের মধ্যে এরকম লক্ষ লক্ষ সার্ভার আছে, যেই সার্ভার গুলা এখনো এইচডিডি আছে, আছে না? জি ভাইয়া, আছে। যেহেতু এরকম এতগুলা সার্ভার আছে, এই সার্ভার গুলা কি করতেছে এখন, যেহেতু মানুষ এসএসডির দিকে মুভ করতেছে, কারণ ওয়ার্ডপ্রেস যদি চিন্তা করেন, আমরা যেমন বললাম সবসময় টপ নোজ দরকার। ওয়ার্ডপ্রেস আপনি এইচডিডি তে রানই করতে পারবেন না ধরতে গেলে, এবং রান হইলেও ওই সাইটটা একদম ইউজার ফ্রেন্ডলি হবেই না কোনোভাবে। তো সেক্ষেত্রে যদি সবাই এসএসডি তে মুভ করে, এইচডিডি সার্ভার গুলো পড়ে আছে না? এইচডিডি সার্ভারটা ফেলে রাখা বাদ দিয়ে আমি যদি আপনাকে 50 জিবি 3,000 টাকায় 4,000 টাকায় সেল করা স্টার্ট করি, অনেকেই তো পারচেস করবে, তাই না? আমরা তার এত কিছু বুঝি না, এসএসডি না এইচডিডি। মানে 120 জিবি এসএসডির টাকা দিয়ে এইচডিডি হচ্ছে 1,000 জিবি আপনি কিনতে পারবেন, রিক্সা ভাড়া দিয়ে যাইতে পারবেন, আসতে পারবেন, মাঝখানে আবার কোথাও একটা বিরিয়ানিও খেয়ে আসতে পারবেন, ঠিক কিনা? জি জি। তাহলে 1,000 জিবি বাদ দিয়ে আপনি 120 জিবি কেন নিচ্ছেন? তাহলে তো একটা আকাশ পাতাল পার্থক্য আছে এখানে, তাই না? সো স্টোরেজটা শুধুমাত্র জি বেশি হইলেই হবে না, প্রাইস কম হইলেই হবে না, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে আপনার। এটা হইতে হবে লাইট স্পিড, অথবা ডিরেক্ট লেখা থাকতে হবে এসএসডি, অথবা লেখা থাকতে হবে M.2, অথবা লেখা থাকতে হবে NVMe। এই টাইপের যে টাইপ যদি লেখা থাকে তাহলে বুঝবেন সার্ভারটা আমার জন্য ঠিক আছে, আদারওয়াইজ সার্ভারটা আমার জন্য ঠিক নেই। লাস্টলি, আমরা যেহেতু কাজ করতে যাব, প্রবলেম আমাদের হবেই, আটকায় আমরা যাবই। আমাদের হেল্প দরকার হবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় আমরা আটকায় যাব। আর শুধুমাত্র সি প্যানেলের হেল্প না, ওয়ার্ডপ্রেস রিলেটেড হেল্পও লাগবে। এরকম হেল্প দিতে পারে এরকম একটা প্রোভাইডার চুজ করতে হবে, 24/7 সাপোর্ট দিবে। আমাদের 24/7 সাপোর্ট মানে এখন নক দিচ্ছেন এখনই পাবেন, ব্যাপারটা এরকম না। আপনারা যদি নক দেন, আশা করি 24 ঘন্টার মধ্যে আপনাদের সাপোর্টটা সলভ হয়ে যাবে। কারণ সার্ভারের সাপোর্ট গুলো একটু লেন্দি প্রসেস, হয়তোবা আমাদের সাপোর্ট মেম্বার অলরেডি কারো একটা ইস্যু সলভ করতেছে, আপনি যদি তাকে নক দেন সাথে সাথে সে হয়তো রেসপন্স করবে না, হয়তো বা সে 10-15 মিনিট, এমন হইতে পারে 1 ঘন্টা পরে রেসপন্স করলো। দরকার নেই, আপনি যদি পুরো জিনিসটা একবারে লিখে তাকে ইনবক্স করে দেন, এন্ড আপনার ডোমেইন লিঙ্কটা প্রতিবারই যখনই টেক্সট করবেন, ডোমেইন লিঙ্কটা এন্ড আপনার ইস্যুটা যদি একবারে লিখে দেন, খুব সহজেই সলভ করা সম্ভব। যারা অলরেডি এই জিনিসটা বুঝে গেছে, খুব সহজে প্রতিদিনের ইস্যু প্রতিদিন সলভ করে নিতে পারে খুব সুন্দর মতন। ব্যাপারগুলো ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন এই পুরো জিনিসের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখানে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন, এক একটা প্যাকেজ এক এক রকম, জাস্ট পার্থক্য স্টোরেজে, বাকি সব কিছু স্টুডেন্টদের জন্য আমরা সেম রাখছি, কোথাও কম বেশি করা হয়নি। ঠিক আছে, সব সেম। বাট আমি বারবার এটা দেখাচ্ছি মানে যে এইখান থেকে নিতে বলতেছি তা না, আমি এটা বারবার দেখাচ্ছি এই জিনিসগুলো আপনাদের লাগবে, এটা যেখান থেকেই নেন, যেখান থেকেই নেন সবই পারফেক্টলি চলবে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাকে এই জিনিসগুলো এনশিওর করতে হবে, সাপোর্ট, তারপর আপনার স্টোরেজের যে ব্যাপারটা, আপনার লাইট স্পিড মানে এসএসডি সার্ভার, ডাটাবেজের এই ব্যাপারগুলো যদি আপনি দেখে নেন, এটা শুধুমাত্র আপনার জন্য না, আপনাকে আজকে এই জিনিসটা শিখাইলাম, এই জিনিসটা আপনার লাইফ টাইম কাজে লাগবে। এমন হয় না যে আপনি ধরেন অনেক এক্সপার্ট, আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার, আপনাকে কি বলছে যে ভাই আমার একটা ভালো সি প্যানেল চুজ করে দেন, সে বলে ভালো সি প্যানেল আবার কি, একটা নিয়ে নাও কোথাও থেকে একটা। তখনই সে বুঝে ফেলবে যে আপনি হয়তো বা শুধু কাজই করেন, কিন্তু আসলে বেসিক নলেজ আপনার খুব কম। অনেক সময় হয় না এরকম, সে তো অনেক কিছু অনেক অভিজ্ঞতা, বাট দেখা যাবে বেসিক এবিসিডি অনেক কিছুই সে জানে না। অনেক কিছু হয়, এই জন্য কিন্তু শিক্ষার দরকার হয়। আমরা যদি বিভিন্ন জায়গাতে যাই, ধরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটি পড়াশোনা করার পর ওই জিনিসই যে আমার লাইফে কাজে লাগবে তা না, বাট ওইখানে যে সব বেসিক জিনিসপত্র আমার শেখাইছে, ওই জিনিসপত্র কি করে, ওই জিনিসপত্র আমার ইন ফিউচারে আমার কেরিয়ারে হেল্প করে। হয়তো সরাসরি জিনিসটা ইফেক্ট করতেছে না, বাট আপনি স্মার্ট হইছেন, আপনি জিনিসগুলো বুঝতে পারছেন, আপনি জানেন জিনিসগুলো কিভাবে কাজ করে, তাই না? কোন হোস্টিংটা নিলে ভালো, 3 জিবি নাকি 5 জিবি?
বেশি না তো অবশ্যই ভালো, বাট তারপরে আপনার বাজেটের উপর ডিপেন্ড করতেছে, তাই না? বাজেট যেটা আপনার সাপোর্ট করতেছে সেটা। এখানে একটা ব্যাপার আছে, আমি কোডবেনবিডি স্টুডেন্ট, আপনার যেহেতু কোডবেনবিডি স্টুডেন্ট, এখানে সবসময় কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করা হয়। এখানে আপনি জোরাডি আইসা এখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা ডিরেক্ট এই লিঙ্কে যেতে পারেন, জোরাডি.com/স্টুডেন্ট। এখানে কোনো একটা প্যাকেজের মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, 5 জিবিতে একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 5 জিবির প্যাকেজটা কত ছিল? 2800 ছিল, এখন 2600 নাকি? 5 জিবির প্যাকেজটা, আচ্ছা এটাই তো 2800 টাকা। 5 জিবির প্যাকেজটা মেবি বেশি ছিল আরো ভাইয়া। 3800 টাকা। আপনারা ডিসকাউন্টে কত পাচ্ছেন? 2600 টাকা। আচ্ছা, হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন। এন্ড কোনো কিছুই কম্প্রোমাইজ করা হয় নাই, সবকিছুই সেম পেয়ে যাচ্ছেন। সো এটা তো একটা হিউজ ডিল আপনাদের জন্য। ভাই এটাতে তো ডোমেন হোস্টিং প্রোভাইড করা আছে দুইটাই, তাই না? সব ডোমেন হোস্টিং, এসএসএল সিকিউরিটি, হুইসাইট সিকিউরিটি, ইন ফিউচারে ডোমেন ট্রান্সফার করার জন্য ফ্রি রিকোয়েস্ট নিতে পারবেন। আর ওকে ওকে। আরেকটা ব্যাপার পাবেন হচ্ছে, রিনিউ চার্জটা সেম থাকবে স্টুডেন্টদের জন্য সম্ভবত। হ্যাঁ, রিনিউ চার্জটা সেম থাকবে সব স্টুডেন্টদের জন্য। মানে তাহলে তো মানে ভাইয়া এটা যে আমরা নিবো, এটা 1 বছরের জন্য নিবো, পরে 1 বছর পর আমরা রিনিউ করবো? রিনিউ করতে পারবেন। সো রিনিউ চার্জটা 1.5 গুণ হয় নর্মালি, বা আরো বেশিও হয়। বাট স্টুডেন্টদের জন্য ওই সেম চার্জটাই রাখা হবে পরবর্তী বছরও। জাস্ট আপনি বলবেন আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তাহলে এই রিনিউ চার্জটা আপনি সেম প্রাইজে রিনিউ করে ফেলতে পারবেন। এন্ড কোনো কিছু কমবে না, সবকিছু ঠিকঠাক থাকবে আপনার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন ভাই আপনার যদি এই এখান থেকে, প্যাকেজগুলোতে হ্যাঁ হ্যাঁ, এই প্যাকেজগুলোতে আমরা ডোমেন হোস্টিং দুইটা একসাথে প্যাকেজে সব পাইতেছি সব এই তো। যা আছে আপনারা কিছু চিন্তাই করতে হবে না, জাস্ট চোখ বন্ধ করে একটা প্যাকেজ কিনলে এই প্যাকেজের সাথে যা যা দরকার হয় সবই পেয়ে যাবেন। ঠিক আছে? এবং যেখানে এখান থেকে যদি আচ্ছা না ভাইয়া, এখান থেকেও নেন, আপনি ওইখানেও ডেডিকেটেড এরকম যেটা, কিছুই চুজ করার ওটাতে কি ট্রাই করবেন। ডিসকাউন্ট দেয়? হ্যাঁ হ্যাঁ। বললাম যে ডেডিকেটেড যেটা, ওটাতে কি ডিসকাউন্ট আছে নাকি সবগুলোতে ডিসকাউন্ট আছে? সবগুলাতে না, এখন তো শুধুমাত্র ডেডিকেটেড এই ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন। এটা তো একটা হিউজ ডিসকাউন্ট। আই থিঙ্ক 1 জিবির কাছাকাছি চলে আসছে প্রাইস। কতটুকু পার্থক্য? 600 টাকার মতো না পার্থক্য, যে 5 জিবি পেয়ে জি, যাচ্ছে। এই ডিসকাউন্টটা কি সবসময় থাকে স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টদের জন্য সবসময় তো থাকে না, আপনাদের ব্যাচে যেমন এটা ডিসকাউন্ট, হয়তো বা পরবর্তীতে এই জিনিসটা আবার ডলার প্রাইজের উপর বা বিভিন্ন জিনিসের উপর যতটুকু করা যায় ততটুকু এখানে ডিসকাউন্ট করে দিছে আপনাদের জন্য। এটা আবার বেড়ে যাবে হয়তো, বাট আপনারা সেম প্রাইজে পেয়ে যাবেন। এন্ড রিনিউ যখন করবেন, আপনারা যেই প্রাইজে পারচেস করছিলেন ওই ডিসকাউন্ট প্রাইজে রিনিউ করতে পারবেন। আপনাদের আগের কোনো ব্যাচ হয়তো বা এর চেয়ে বেশি প্রাইসে কিনছে। যে প্রাইজে পারচেস করব সেই প্রাইজে রিনিউ করতে রিনিউ পারবো এই তো। করতে পারবেন, রাইট। শুধু পেমেন্ট করে দিলে আপনারা বাদ বাকিটা করে দিবেন এই তো। আমরা রিনিউ করে দিব। হ্যাঁ, আমাদের পেজ আছে, আমরা পেজ শেয়ার করে দেবো আপনাদেরকে। ওই পেজে যে কোনো সময় নক দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন। অ্যান্ড ওই পেজে নক দিয়ে আপনি ডিটেল জানতে পারবেন রিনিউ কিভাবে করবেন না করবেন। খুব সহজ প্রসেস, কেনা রিনিউ সেম প্রসেস দেখাচ্ছি। সেখানে আসার পরে যেই প্যাকেজটা নিবেন, সো আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে একটা হিউজ ডিসকাউন্ট আছে, সো এটা আমার মতে হাইলি রেকমেন্ডেড একটা প্যাকেজ। বাট দেন আপনার বাজেট যেটা সাপোর্ট করতেছে সেটাই, এখানে কোনো চাপ বা প্রেশার নেই। আচ্ছা, বাই নাও ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা চেক আউট পেজে নিয়ে যাবে। চেক আউট পেজের মধ্যে আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে। জিমেল অ্যাকাউন্টটা কেয়ারফুলি দিবেন। এই জিমেলের মধ্যে আপনার সিপ্যানেলের অ্যাক্সেসটা পাবেন। এখানে ফুল নেম পাবেন, এখানে কান্ট্রি, এখানে আদার ডিটেলস যেগুলো আছে এগুলো দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে? একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। ফেসবুক প্রোফাইলের ইউআরএল দিবেন। অনেকেই জাস্ট facebook.com দিয়ে রাখেন। facebook.com দিলে হবে না, আপনাকে প্রোফাইলের ইউআরএলটা দিতে হবে। ফেসবুক প্রোফাইল ইউআরএল কিভাবে বের করতে হয় আমরা জানি। ইয়েস ভাইয়া। জি ভাইয়া ওকে, জানি। জি ভাইয়া জানি। ওকে, সুন্দর করে ওইভাবে বের করে নিব। যদি না জানি, কারো কাছ থেকে হেল্প নিব। হেল্প নিতে লজ্জা নাই, এখানে সবাই হেল্প করতে চায়। কিন্তু আপনি এটা জানেন না, এই জিনিসটাই ভালো। আপনি জানেন, ধরেন জানেন না, তারপর আপনি প্রিটেন্ড করতেছেন যে আমি জানি, লজ্জার ব্যাপারে, এটা কেমনে মানুষের করবে, এটা সারা জীবন না জানাই থাকবে। যেটাই জানেন না ওইটাই শেখার জন্য আপনার ভেতরে স্পৃহাটা থাকতে হবে। আপনি স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যান, আপনি আপনার ব্যাচের কাউকে জিজ্ঞেস করেন, আপনি ক্লাসের মধ্যে ডিরেক্ট মেন্টরকে জিজ্ঞেস করেন, ভাই আমি তো ফেসবুকের প্রোফাইল ইউআরএল কেমনে বের করতে হয় জানি না, আপনাকে দেখাই দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা মেন্টর এরকম। আপনাদের প্রত্যেকটা মেন্টরে দেখা যাবে যে আপনাদের জন্য যেই জিনিসটা আপনাদের জন্য দরকার, আপনাদের জন্য বেস্ট, আপনার কোনো কিছু কোয়েশ্চেন করলে আইদার সে সলভ করে দিবে অথবা আপনাকে বলবে কোথায় গেলে আপনি সলিউশনটা পাবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলো সব দেওয়ার পরে এইখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনাকে করতে হবে, সেটা হচ্ছে অ্যাড অর্ডার নোটস। দেখতে পাচ্ছি এইখানে আপনাকে ওই যে যে ডোমেইন নেমটা চুজ করছেন, এখন ডোমেইন নেম কোনটা বলেন তো? আর মনে আছে ডোমেইন নেম কোনটা? ডোমেন নেমটা হলো আমার ব্র্যান্ড নেমটা, যেটা আমি সিলেক্ট ব্র্যান্ডিং করছি নেমের ওইটা উপর, আমার। তাই না? ওই জোরাইটি থেকে .com দিয়ে চেক করলাম, ঠিক আছে না? ওইটা আমার
ব্র্যান্ডিং এর নেমের সাথে .com স্পেস থাকবে না কোনো, চেক করব যদি অ্যাভেলেবেল থাকে এইটাই আমার ডোমেইন নেম। সো এই যে এটা কপি করে এইটা আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিব, এইভাবে, ঠিক আছে? দিয়ে এখানে চেক মার্ক দিব and এটা এন্টার দিয়ে এখানে আপনাদের ব্যাচ নাম্বার লিখে দিতে হবে, যেহেতু আপনারা ডিসকাউন্ট প্যাকেজটা নিচ্ছেন। আপনাদের ব্যাচ নাম্বার কত, ঠিক আছে না? এটা হলে হ্যাঁ ভাই ঠিক আছে। ডিসকাউন্ট পেয়ে গেলেন। দেন আপনি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে বাকি প্রসেস আপনারা জানেন, যেভাবে আপনারা অ্যাডমিশন নিচ্ছেন সেম ওইভাবেই। এটা করলে পরবর্তীতে আপনাদের সার্ভারটা আমাদের এন্ডে চলে আসবে, দেন আমাদের সেটআপ প্রসেসে যাবে। সেটআপ হয়ে গেলে আপনাকে একটা ইমেল করা হবে। ইমেলটার মধ্যে এরকম একটা অ্যাক্সেস পাবেন, ডোমেন। ডোমেনের সাথে আমরা স্ল্যাশ cPanel দিয়ে দিব, যে আপনি সহজে cPanel-এ যাইতে পারেন, বাট এইটুকু হচ্ছে আপনার ডোমেন। এরকম থাকবে আপনার ডোমেন, যেটা সেটা থাকবে এখানে। এখানে একটা ডিটেলস থাকবে, আপনাদের যেটা দরকার হবে ডোমেন নেমটা দরকার হবে, ইউজার নেম, পাসওয়ার্ড। চাইলে এখান থেকে দেখতে পারেন কোন প্যাকেজটা আপনি নিছেন ঠিক আছে কিনা। এই সাইটটা ভিজিট করবেন, ক্লিক করে ভিজিট করতে পারেন, কপি করে ওপেন করতে পারেন। আমি এই cPanel-এর ভিতরে যত ফাংশনালিটি আছে, অনেক ফাংশনালিটি cPanel-এর ভিতরে, সবকিছু নিয়ে একটা প্লেলিস্ট দিয়ে দিব। প্লেলিস্ট গুলো একবার করে দেখে রাখবেন, ইন ফিউচারে যখন যেটা দরকার হবে আবার ওটা দেখে ওই জিনিসগুলা কাজ করতে পারেন। আপনার একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। শুধু cPanel নিয়েও অনেকে কাজ করে, cPanel-এ কাজ করার মতো অনেক কিছু আছে। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিব। এন্ড পাসওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে, দেখেন তো পাসওয়ার্ডটা প্রপারলি মার্ক হয়েছে কিনা। এটা স্পেস ধরে নিয়েছেন। একটা স্পেস চলে আসছে, তাহলে কি হবে, পাসওয়ার্ডটা কাজ করবে না। So আমাদেরকে কেয়ারফুলি স্পেস ছাড়া মার্ক করে দেন এখানে ট্রাই করতে হবে। এবার লগ ইন বাটনে ক্লিক করলে সব ঠিকঠাক থাকলে কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। ক্লিয়ার? এই পাসওয়ার্ডটা আমরা কি মানে নিজের থেকে দিব নাকি না, আমাদেরকে এটা দেওয়া এটা হবে? আমাদের এন্ড থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। বাট শুরুতে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দেবো এটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে দেন আপনি চেঞ্জ করতে পারবেন, এটা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, সেখানে চলে আসলাম। এখন আপনি যদি মনে হয় এই পাসওয়ার্ডটা আপনি রাখবেন, যেহেতু এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, রাখতে পারেন। আর যদি মনে হয় না আমি আমার মতো করে দিব, সেটাও দিতে পারেন। কিভাবে, এখানে ক্লিক করব, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, আমার মাউস দেখা যায় ঠিক মতন? এখানে ক্লিক জি করে ভাইয়া যাচ্ছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আসার পরে এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা রানিং আছে ওইটা দিব। নতুন যে পাসওয়ার্ডটা দিতে হচ্ছে, নতুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে বড় হাতের, ছোট হাতের, চিহ্ন, নাম্বার, এগুলো সব মিক্স করে একটা পাসওয়ার্ড বানাইতে হবে, যেটা আপনাকে 100% হয়। খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, এত স্ট্রং দিব না যে ভুলাই যাই, ঠিক আছে? স্ট্রং করবো যতটুকু স্ট্রং করে, স্ট্রংও যাতে হয়, আমার যাতে মনেও থাকে, ভুলাও যাতে না যায়। দেন এই সেম পাসওয়ার্ডটা আবার এখানেও দিব, ঠিক আছে? দিয়ে দেন আমি এখান থেকে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নেওয়া, আমার পাসওয়ার্ডটা জাস্ট আমি র্যান্ডম টাইপ করছি, সো এটা মিলবে না, এটা স্বাভাবিক, আপনাদের মিলবে। এখানে এখানে বর্তমান পাসওয়ার্ডটা দিতে হবে। দেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড ক্লিক করলেই যে পাসওয়ার্ডটা আপনি নতুন সেট করলেন এটা সেট হয়ে গেল। আচ্ছা, সো পাসওয়ার্ড চেঞ্জ করা শিখলাম। দেন আমি cPanel যদি একটু বিস্তারিত দেখতে চাই, আমি এখানে দেখতে পারবো। আমাকে এখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের এখানে দিছে। So, সর্বপ্রথম আমি যদি দেখি আমাদের ডাটাবেসটা কোথায় আছে, যেগুলো সেন্সিটিভ। সাবডোমেন কয়টা দেওয়া আছে, 47টা। কয়টা করতে পারবো? যেহেতু ওখানে আনলিমিটেড বলা আছে, সেক্ষেত্রে হয়তো বা আনলিমিটেড করতে এই পারবো। যে দেখেন এই সাইনটা কি ইনফিনিটি, তারপর 47টা করা হয়েছে, করতে পারবো কতগুলা? ইনফিনিটি। আনলিমিটেড। আনলিমিটেড। ঠিক আছে। আচ্ছা, এটা এটা আমাদের এজেন্সির প্রজেক্ট চলে, তো সেটার স্টোরেজও 20 GB, অনেকগুলো সাইট এটাতে। এই জন্য এটাতে এত নাম্বার দেখতে পাচ্ছেন। আপনাদের হয়তো বা শুরুতে এটা জিরোই থাকবে, আপনারা আস্তে আস্তে বানাবেন, 1 2 3 10 20 এরকম হইতে থাকবে। ইমেল অ্যাকাউন্ট, অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট করা হয়েছে, বাট আনলিমিটেড, এগুলো সবই আনলিমিটেড, এগুলো আমরা বলিও নাই, যেহেতু আপনাদের দরকার হবে না। ডাটাবেস পাইছি, আনলিমিটেড 33টা সাইট রান করতেছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে দেখার বিষয়। দেখলাম। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা এখানে দেখেন 20 GB দেওয়া আছে অলরেডি, যেহেতু আর আনলিমিটেড দেওয়ার কথা। 20 GB তো হিউজ একটা ডিল। তো 20 GB যদি কখনো ফুল হয়ে যায়, আপনাদের এক্সট্রা কোনো চার্জ লাগবে না, এটা আবার ফ্রিতে বাড়ায় নিতে পারবেন। এভাবে আনলিমিটেড যতটুকু আপনাদের দরকার হবে আমরা ফ্রিতে এটা আপনাদেরকে প্রোভাইড করবো প্যাকেজের সাথে, যেহেতু নর্মালি 20 GB শুরুতেই পেয়ে যাবেন।
আর এটা প্রতি মাসে, যেমন এটা আবার 1 তারিখে এটা এটা 0 হয়ে যাবে, 20 জিবি পুরোটাই আবার খালি হয়ে যাবে, 0% হয়ে যাবে। ফাইন। সো এই হচ্ছে আমরা মোটামুটি বুঝলাম সি প্যানেলে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। সি প্যানেলে আসার পরে আমরা কি করব, একদম নিচে চলে যাবো, একদম নিচে দেখেন এখানে একটা অ্যাপ দেওয়া আছে, সফটওয়্যার অ্যাপ ইনস্টল। ঠিক আছে, সো এই অ্যাপসটা প্রিমিয়াম একটা অ্যাপস, যেটা আপনাদের সি প্যানেলের সাথে পেয়ে যাবেন, আমাদের প্রিমিয়াম নেওয়া আছে, সো আপনাদের আর প্রিমিয়াম কিনতে হবে না, আপনারা অটোমেটিক পেয়ে যাবেন এটা। এখানে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এছাড়াও আপনি যে সি প্যানেলটা যদি অন্য কোথাও থেকে সি প্যানেল নেন, সেখানে সি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কি প্রসিডিউর এটা তাদের কাছ থেকে জেনে নেবেন, ওই সিস্টেমে ইনস্টল করলেও হবে। এখানে আসার পরে ইনস্টল নাও দেখতে পাচ্ছি, তো জি এখান ভাই। থেকে আমরা ইনস্টল নাও ক্লিক করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। এখন আমরা কি করতেছি, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেস কেন ইনস্টল করতেছি, আমাদের তো সি প্যানেলে আছে, সি প্যানেলটা হচ্ছে আমাদের মূল জায়গাটা যেখান থেকে আমরা সবকিছু ম্যানেজ করতেছি। আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যেইটা দিয়ে আমরা আমাদের সাইটটা করবো, আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ওটা। ঠিক আছে, ইনস্টল নাও। এখন ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করবো, আমাদের ডোমেনের মধ্যে ইনস্টল করবো, তাই না? জি ঠিক আছে, সো আমাদের ডোমেনটা এখানে সিলেক্ট করা থাকবে। এইখানে যদি থাকে ইনডিরেক্টরি, ইনডিরেক্টরি মানে একটা ফোল্ডারের ভিতরে এরকম, তাহলে কি হবে, আমার ডোমেনটা দেখতে এরকম হবে। আমরা কি চাই এরকম হোক ডোমেনটা দেখতে? না, আমরা চাই এটা ফাঁকা থাকবে। এটা যদি ফিউচারে দরকার হয় আমরা করবো, বাট নর্মালি এখানে যদি কিছু থাকে লেখা, যেমন ডব্লিউপি লেখা থাকতে পারে, এটা ফেলে দিব। লেখা থাকবে না, বাট তারপর যদি থাকে বাই এনি চান্স, তাহলে এটা আমরা ফেলে দিব। আমাদের এরকম ফ্রেশ মেইন ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আমাদের 3টা জিনিস দিতে হবে এখানে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। ইউজার নেম আপনার মতো করে সুন্দর একটা ইউজার নেম দিবেন, স্ট্রং। ঠিক আছে, পাসওয়ার্ডটা হইতে হবে স্ট্রং, স্ট্রং লিখে দিব নাকি? আচ্ছা, সো এটা কিন্তু খালি স্ট্রং লিখে দিলে হবে না, এটা আপনার মতো ছোট হাতের বড় হাতের মিক্স করে সুন্দর করে একটা পাসওয়ার্ড বানাবেন। চিহ্ন থাকবে এরকম স্ট্রং, যাতে লেখা আসে এইখানে, যাতে স্ট্রং লেখা আসে। ঠিক আছে, এন্ড এগেন অফকোর্স পাসওয়ার্ড খালি স্ট্রং দিলেই হবে না, মনেও রাখতে হবে ভুলে গেলে। সেক্ষেত্রে আবার আপনার ইমেল দিয়ে আপনি এটা রিসেট করতে পারবেন। এখন যেটা দিয়ে রিসেট করতে পারবেন ওই ইমেলটা এখানে দিতে হবে, সো আপনাদের ইমেলটা আপনারা এখানে দিয়ে দেন। আচ্ছা, এই হচ্ছে 3টা ইনফরমেশন যেগুলো এখানে দিতে হবে আর আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, আমি আমার মতো করে ইজি সেট করে দিই ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা, আমি ইজি করে দিয়ে দিছি। ওকে, সো এখানে নিচে আসার পরে এখানে কিছু প্রিমিয়াম অ্যাপ, সবসময় আমাদেরকে কোনো না কোনো অ্যাপ বা এরকম আমাদের কোম্পানিকে স্পন্সর করে, আমরা যেটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা এগুলো প্রিমিয়াম আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এগুলো প্রিমিয়াম ইউজ করতে পারেন। যেহেতু এগুলো নিয়ে এখন আপনারা কাজ করেন নাই, সেগুলো তো বুঝবেন না, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই অ্যাপগুলা আপাতত স্কিপ করতে পারেন। ইন ফিউচার এগুলো আরো আরো দেখবেন, আরো অনেক নতুন নতুন প্রিমিয়াম অ্যাপ যেগুলো আপনাদেরকে এখানে স্পন্সর আপনারা পেয়ে যাবেন এগুলো। আচ্ছা, যাই হোক, এগুলো স্কিপ বাদ। তাহলে শুরুতে কি করলাম, জাস্ট মেইন ডোমেনটা আছে কিনা এখানে চেক করে নিলাম এখান থেকে, and এখানে কিছু থাকলে ফাঁকা করে দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, ইমেল অ্যাকাউন্ট দিব। দেন আমরা এখানে এসে এটা ইনস্টল করব, ক্লিক করলাম ইনস্টলে। সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে এটা 2 থেকে 3 মিনিট, বা সার্ভার যদি স্লো হয় সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, ডিপেন্ডস যে আপনার সার্ভার কত দ্রুত সবকিছু প্রসেস করতে পারতেছেন। এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে অনলাইন কিছু করতে। আচ্ছা, আমাদের হয়ে গেছে। এখানে আমি যদি আমার মেইন ডোমেনটা দেখি, এটা হচ্ছে এসএসডির মজা। এসএসডি হইলে আপনি এইরকম দেখতে পারবেন, আর আপনার সার্ভারটা কতটুকু পাওয়ারফুল এটার উপরে আপনার এগুলো ডিপেন্ড করে। সো এটা হচ্ছে আমার ডোমেনটা, তাই না, এই যেটা। আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করে ডোমেনটা ওপেন করি, ওয়ার্ডপ্রেসে যাওয়ার লিঙ্ক কি, এটা শেষে স্ল্যাশ ডব্লিউপি স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন। অ্যাডমিন, এন্টার দিব। আচ্ছা, এখানে আমি যেহেতু অনেক কিছু ওপেন করছি, অনেক কিছু করছি, আমাকে একটু ভেরিফাই করতে বলতেছে। আপনাদেরকেও বলতে পারে, নাও বলতে পারে, ভেরিফাই করে দিবেন। আর আপনি যদি রোবট হন তাহলে তো আর ভেরিফাই করতে পারবেন না। আচ্ছা, এখন এখানে লগ ইনের অপশন চলে আসলো। এইগুলা পাবো কোথায়? তো আমি আগে থেকেই ক্রিয়েট করে রাখছি। ওই যে একটু আগে আমি ইনস্টল করার কিন্তু সময় দিলাম, তাই না? জি ভাই, আমি তো ইতিমধ্যে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেল সেট করছি।
সেট করছি, ওকে। এন্ড আমার যদি নিজস্ব ব্রাউজার হয়, এটা আমি যদি চাই এখানে লগ ইন অবস্থায় থাকুক, তাহলে রিমেম্বার মি দিয়ে দিব, দিয়ে লগ ইন করবো। সব ঠিকঠাক হয়েছে, আমি সুন্দর মতো লগ ইন করে ফেলছি। এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। শিওর। ওই আপনাদের যদি পোর্টফোলিওতে যে আমরা আমাদের প্রজেক্ট গুলো রাখবো, তো এটা যদি আমাদের সফটওয়্যার কোনো প্রজেক্ট হয়, ওটা কি রাখতে পারবো এখানে? মানে আরো ইচ্ছা করে যদি আরো কোনো এক্সট্রা প্রজেক্ট রাখতে চাই সেটা? না, শপিফাইয়ের যদি কোনো প্রজেক্ট থাকে, এখানে কি শপিফাইয়ের হোস্টিং জন্য এর ডোমেন এই হোস্টিং দরকার এখানে নেই, কি রাখতে পারবো নাকি? শপিফাইয়ের ইনবিল্ট হোস্টিং, হ্যাঁ। ওটা আলাদা ডোমেন হোস্টিং এর জন্য বা নাই। ওটা নর্মালি ওদের ওয়েবসাইট আচ্ছা। থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ। করে কাজ করতে হয়। আচ্ছা, পোর্টফোলিওটার জন্য কি তাহলে ওদের কিনতে হবে, প্রিমিয়াম ওদের কোনো প্যাকেজ কিনতে হয়? না, আপনারা যে কাজ করবেন, আমরা হচ্ছে পার্টনার অ্যাক্সেস দিব আপনাদেরকে, আমাদের পার্টনার অ্যাক্সেস থেকে। দেন আপনি সবই ইনস্টল, সবই কাজ সব করতে পারবেন এখানে। শুধুমাত্র ডোমেন শপিফাইতে সাইট ডোমেন লাইভ সিস্টেম করতে নাই। পারবেন, আমাদের সব কাজই করতে পারবেন। আচ্ছা, তাহলে পোর্টফোলিও বিল্ড করলে বাইরের কেউ দেখতে পারবে ওইটা, পাসওয়ার্ড ছাড়া? শপিফাইটা, শপিফাই পোর্টফোলিও বিল্ড করবেন না, শপিফাই যে কাজ জানেন এটা দিয়ে ওয়ার্ডপ্রেসেই সাইট বানায় ওটা মার্কেটিং করবেন। আইসি আইসি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এবার এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ঠিক আছে? এতক্ষণ আমরা যাই করছি, যত বকবক করছি, যা করছি, এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন শেখানোর জন্য। বাট অ্যাসাইনমেন্ট করার জন্য কিন্তু কিছুই শিখি নাই, তাই না? এই পুরো ক্লাসে যা যা করছে এগুলো দেখে অ্যাসাইনমেন্ট করতে পারবেন? অ্যাসাইনমেন্ট করার মতো কিছুই নাই। এখন শিখবো একটা মানে আমার ওয়েবসাইট তো কিভাবে তৈরি করতে হয়। হুম। মানে এতক্ষণ আমরা যা শিখছি তা সব হলো ওয়ার্ডপ্রেস এর মানে বেসিক কিছু দেখানো ইনফরমেশন, হয়েছে, হ্যাঁ, এরকম না? এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন ঠিক আমরা আছে। শিখবো একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, যাতে ওইটা আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে করতে পারি। কি ওয়েবসাইট তৈরি করবো আজকে? আজকে ওয়েবসাইট তৈরি করবো যে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি। ব্যাপারটা কেমন শোনা গেল? ব্যাপারটা হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এইটা তৈরি করার আগে আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন দিব, একটা কামিং সুন দিব, যে আমরা ওয়েবসাইট বানাচ্ছি, ধৈর্য ধরেন। যেমন আমরা যদি সার্চ করি কামিং সুন ওয়েবসাইট, দেখেন এই যে ওয়েবসাইট গুলা এরকম হয় না, যে ওয়েবসাইটের লিঙ্কে গেলে দেখে কামিং সুন, এখনো সাইটটা লাইভ হয় নাই, কিছুদিন পরে আমাদের সাইটটা লাইভ হবে। এরকম দেখছি না সাইট আমরা? অনেক বিভিন্ন ওয়েবসাইটে অফার দেওয়ার সময় আমরা দেখি যে অফারটা এখনো লাইভ হয় নাই, লাইভ হবে এরকম। তো এরকম ব্যাপারটা। এখন সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা তৈরি করবো কিভাবে? এটাকে ক্লায়েন্ট এসে বলতে পারে আমাকে একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বানাই দাও, বা আমাকে একটা কামিং সুন ওয়েবসাইট বানাই দাও, ঠিক আছে, বা আমাকে একটু মেইনটেনেন্স ওয়েবসাইট বানাই দাও। তো এই প্রত্যেকটা জিনিসই একই, এটাও আপনি চাইলে একটা স্কিল হিসেবে মার্কেট প্লেসে কাজে লাগাতে পারেন। আসেন আমরা শিখি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই যে এই পার্টটা হচ্ছে মেনু প্যানেল, এই পার্টটা হচ্ছে প্রিভিউ প্যানেল। এইখানে আপনি লগ ইন অবস্থায় যে আছেন, আপনার ইউজার ডিটেলস এখানে দেখতে পারেন, এখান থেকে লগ আউট করতে পারেন। এখন ওয়ার্ডপ্রেসে নতুন কোনো কিছু করতে গেলে আপনাকে যেটা করতে হয়, যেমন এখান থেকে তো পেজ বানাইতে পারবেন, এখান থেকে পোস্ট করতে পারবেন, বাট নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করতে গেলে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্লাগ ইন ইনস্টল করতে হয়। পুরো ওয়েবসাইটের ডিজাইন এন্ড ফিল চেঞ্জ করতে গেলে থিম ইনস্টল করতে হয়। আর কোন একটা স্পেসিফিক ফাংশনালিটি বা ফিচার অ্যাড করতে গেলে প্লাগ ইন ইনস্টল করতে হয়। লাইক আমরা যদি একটা ব্রাউজারের কথা চিন্তা করি, আমরা কি করি? যখন দরকার হয় আমরা একটা এক্সটেনশন ইনস্টল করি না? জি ভাই। জি ভাই। সো ওইরকমই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যখন নতুন কিছু অ্যাড করবো, আমাদের দরকার হবে প্লাগ ইন। চলে যাবে প্লাগ ইন অপশনে। প্লাগ ইন অপশন থেকে যেখানে একটা অপশন আছে অ্যাড প্লাগ ইন, চলে আসলাম। এইখানে আমাদের যে প্লাগ ইনটা আমরা আজকে ইউজ করব, যেটা ইউজ করে আমাদের এই ফাংশনালিটিটা এনেবল করব, সেটার নাম হচ্ছে সাইট অফলাইন। সাইট অফলাইন। আচ্ছা, আমরা সাইট অফলাইন এভাবে যদি সার্চ করি, আমরা দেখতে পারবো এই যে এইখানে এই যে প্লাগ ইনটা এখানে এদিকে এদিকেও থাকতে পারে, র্যাঙ্ক জাস্ট চেঞ্জ হয় কিছু কিছু। সো এটা জাস্ট স্ক্রিনশটটা মনে রাখেন আর নামটা মনে রাখেন, এটা আমরা ইনস্টল করব। অ্যাক্টিভ। সো ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে ফেললো। আচ্ছা, এই সাইট অফলাইন লেখাটা এখানে ছাড়া আরো কোথাও আসছে কিনা দেখেন তো। না, আসে নাই। ভাই মেনু বারে আসছে। আসছে কোথায়? এই যে আপনার লাস্টে, একদম লাস্টের একদম উপরে। এইটা নাকি? আচ্ছা, এখানে ক্লিক করলে কি হ্যাঁ হয় ভাই। দেখি তো। এটা ক্লিক করলে এটা হাইড হয়ে যায়, আবার এখানে ক্লিক করলে আসে। তার উপরেই আছে সাইট অফলাইন, তাই না? ওকে।
ওটা চোখে অনেক পাওয়ার, আপনি খুঁজে বের করে ফেলছেন। অলরাইট, সো এবার সাইট অফলাইনে গিয়ে আমরা যদি এখানে দেখি, ড্যাশবোর্ড নামে একটা অপশন, একটু নিচে গেলে আমরা দেখতে পারবো এসইও নামে একটা অপশন, ডিজাইন, কাউন্টডাউন, প্রত্যেকটাই আলাদা আলাদা কাজ আছে। এই সবগুলা কাজ আমরা আস্তে আস্তে করবো এখন। ভয় পাওয়ার কিছু নাই, আর বেশিক্ষণ না। আপনাদের কষ্ট হচ্ছে? জি না না ভাই। ভাই, ওকে। ভালো ভাই আমার একটা লাগতেছে। কোশ্চেন ছিল, এটা কি আমরা গুগল ক্রোম থেকে এটা ডাউনলোড করব? আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে দেন প্লাগ ইন হিসেবে ডাউনলোড করবো, এই যে প্লাগ ইন অপশনে গিয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এতক্ষণ যা দেখেন সেভাবে করে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, তারপর হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, নামাবো। তারপর এখানে যাব, প্লাগ ইন অপশনে যাব, ওটা সার্চ করব, ইনস্টল করব, তারপর অ্যাক্টিভ করতে বলবো, অ্যাক্টিভ করব। এতটুকুই। ঠিক আছে। তো শুরুতে একটু হয়তো কনফিউজিং লাগবে, ভিডিও দেখে দেখে যেখানে যেখানে আমি যাচ্ছি ওটা ওটা করলে, তাহলে কয়েকটা ইনস্টল করলে বুঝে ফেলবেন, একবার করলেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমার লাস্ট একটা কোশ্চেন, এটা কি ফ্রিতে আমরা ইয়ে করতে পারবো তো এখন আপাতত প্র্যাকটিসের জন্য? ফ্রিতে হয়তো অপশন আছে, বাট ওগুলো কনভিনিয়েন্ট না, সো হাইলি রেকমেন্ডেড যে যতদূর সম্ভব পারচেস করে ফেলেন। এন্ড সেটা এই উইকের মধ্যে যদি পারচেস করে ফেলেন, তাহলে প্রথম অ্যাসাইনমেন্ট থেকে এটাতে করতে পারবেন। এরপর থেকে যা যা করবেন সবকিছুতেই আপনাদের সি প্যানেল অবশ্যই দরকার হবে, কারণ আমি সব কাজ সি প্যানেলেই করবো। যেই কোর্স মানে যেখানে এই কাজটা শিখতে যেতেন সি প্যানেলেই করা লাগতো। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। আচ্ছা, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কয়েকটা কাজ আছে, একটা একটা করে করব। প্রথম কাজ, আমরা কি সাইড অফলাইন এনেবল করতে যাচ্ছি? অবশ্যই, এটার জন্য প্লাগইন ইনস্টল করছি, এনেবল করলাম, সেভ করলাম। আচ্ছা, সেভ যে করলাম, সাইড অফলাইনটা এই যে এখানে দেখেন দেখাচ্ছে, সাইড অফলাইন মোড অ্যাক্টিভ হয়েছে। এখন এই ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, ওয়েবসাইটের নাম তো আমরা জানি, আমরা নতুন ট্যাব নিয়ে টাইপ করতে পারি, অথবা এখানে ক্লিক করে এই যে ভিজিট ওয়েবসাইটে যেতে পারি। তো এটা নতুন ট্যাবে ওপেন করি। এইখানে দেখাচ্ছে না, এখানে আগের মতোই যা ছিল এটাই দেখাচ্ছে কেন? এটা বোঝার জন্য আমরা এই লিঙ্কটা কপি করে অন্য আর একটা প্রোফাইলে গিয়ে ওপেন করতে পারি, যেই প্রোফাইলে আমি লগ ইন করি না এই সাইটটা এখনো। দেখেন তো দেখাচ্ছে কিনা। জি ভাই। ওইটাতে দেখাইলো না, এটাতে কেন দেখাচ্ছে? ওইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা লোডিং আছে, ওই জন্য দেখাচ্ছে। ক্যাশ হয়ে আছে। দেখাচ্ছে। হুম হুম। এটা আমাদের ওয়ার্ডপ্রেসটা লোডিং আছে, যার কারণে ওইখানে দেখাচ্ছে না। আর ড্যাশবোর্ড লোডিং আছে ওকে, আমাদের ড্যাশবোর্ড লগ ইন করা ছিল, এই কারণে এখানে দেখাচ্ছে না। কারণটা কি এটা? দেখেন, এটা একটু বোঝার চেষ্টা করি। সো ধরেন, যেই লোকগুলা আপনার কোন একটা প্রজেক্টের মধ্যে কোনো একটা রিয়েল এস্টেটে কাজ করতেছে, ওই লোকগুলা কি ঢুকতে কি কেউ বাধা দেয় যেখানে কাজ চলতেছে ভিতরে আইসেন না? ধরেন আপনার বাসার যে ইঞ্জিনিয়ার আপনার হ্যাঁ, বাসার কাজ বাধা দেয়। করতেছে, ধরেন আপনার হ্যাঁ, বাধা বাসার দেয়। সহজ কথাই ধরি, ধরেন রাস্তার কাজ যারা করতেছে, রাস্তা পাকা করতেছে বা রাস্তার কংক্রিটের কাজ করতেছে, ইঞ্জিনিয়ারের যে টিমটা, তো এখানে তো একটা সাইনবোর্ড থাকে, রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, লেখা থাকে না? এখন এই নোটিশটা দেখে যদি ইঞ্জিনিয়ারের যে টিম, এই টিমটা ওই রাস্তা বাদ দিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যায়, তাহলে কি এই রাস্তার কাজ শেষ হবে কোনোদিন? কি মনে হয়? বুঝতে পারেন নাই? জি ভাই। জি ভাই, বুঝতে পেরেছি, রাস্তার কাজ তখন শেষ হবে না। শেষ হবে না, তাই না? So, কি করতে হবে, ওই জি। অ্যানাউন্সমেন্টটা আসলে ওই ইঞ্জিনিয়ারদের জন্য না, ওই অ্যানাউন্সমেন্টটা সাধারণ মানুষের জন্য। এখন এইখানে আমরা এই ওয়েবসাইটটা যেহেতু তৈরি করতেছি, আমরাই তো ডিজাইনার, তাই না? এখন আমাদেরকে যদি বলে সাইটটা অফলাইন আছে, কাজ চলতেছে, পরে আসেন, তাইলে কি হবে? এই সাইটের কাজ তো আমরা কখনো শেষ করতে পারবো না। আমাদেরকে, আমরা যে কাজটা করব, এই সাইট অফলাইন দেওয়ার পরে এখানে গিয়ে পেজ বানাবো, পোস্ট করব, এগুলো আমাদেরকে ঠিকই দেখাবে, আর মানুষকে শুধু এটা দেখাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার এগুলো একটু, এগুলোকে কি করতে হবে, এগুলোকে একটু মানুষ করতে হবে, এখানে সুন্দর করে আমাদের জিনিসগুলো অ্যাড করতে হবে। এগুলো তো ডিফল্ট জিনিসপত্র। প্রথম সাইটের লোগোটা, এই যে লোগো, এখানে আমাদের লোগো দিব। চলেন আমরা এখানে একটা লোগো দিই। তো আমি আমার নামের শর্ট ফর্ম দিয়ে একটা লোগো খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, অনেক লোগো আছে এখানে, আমি এখান থেকে যে কোনো একটা লোগো নিতে পারি। ডিরেক্ট ডাউনলোড করতে পারি, অথবা আপাতত স্ক্রিনশট নিয়ে
কাজ চালাই দিতে পারি, জাস্ট কাজ চালানোর জন্য। হ্যাঁ, এটা এমন কিছু না যে প্রফেশনালি আমরা ইউজ করতেছি। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনার চাইলে লাইট শট দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো এখানে ওইটা আপলোড করতে হবে। আপনার যেখানে এটা আছে স্ক্রিনশটটা, এটা আপলোড করে দেন, বা লোগো যদি থাকে আপনার অলরেডি, ওটা আপলোড করে দেন। তো লোগোটা এখানে বসাই দিলাম। তারপর কি আছে, লোগো দেখাবে কিনা, ইয়েস এন্ড নো আছে। আপনি যদি না দেখাইতে চান, নো দিয়ে দিবেন, তাহলে আর আসবে না। এখানে টাইটেলটা, এই যে সাইট অফলাইন লেখাটা, এই ডেসক্রিপশনটা, আমরা এখানে সাইট অফলাইনের জায়গায় আমরা দিয়ে দিই উই আর কামিং সুন। আমি টিকটক লাইনকে রেসপন্স করতে হচ্ছে। ওকে, সো উই আর কামিং সুন। দেন এখানে আমরা টেক্সট একটু চেঞ্জ করে দিই। ওকে, সো আমরা কি করলাম, টাইটেলটা চেঞ্জ করলাম, লেখাটা একটু চেঞ্জ করলাম, তাই না? জি ভাই। এবার এটা সেভ করে দিব, দেখবো পরিবর্তন হয়েছে কিনা। লোগো, লেখা, ডেসক্রিপশন চেঞ্জ হয়েছে, সবই ঠিক আছে। আচ্ছা, এবার আমরা, এটার কাজ শেষ, ড্যাশবোর্ডের কাজ শেষ। নেক্সট অপশন হচ্ছে এসইও। এসইওর কাজ তেমন কিছুই না। এই যে এখানে দেখেন টপে, এখানে কি দেখাচ্ছে, লোগোটা দেখাচ্ছে আর সাইট অফ লাইন লেখা দেখাচ্ছে। এই দুইটা চেঞ্জ করবো আমরা, ঠিক আছে? আমরা বারবার কি করতেছি, যে ব্রাউজার প্রোফাইল চেঞ্জ করে করে কাজ করতেছি কিন্তু, তাই না? আচ্ছা, সো এইখানে আমরা কি করবো, এই যে ফ্যাব আইকন বলতেছে, এটা হচ্ছে ওই ব্রাউজারের টপের জন্য। আপনি চাইলে অন্য একটা আইকন এখানে আপলোড করতে পারেন, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে ওই দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম এন্ড আদার্স বা সাইটের যে যে কারণে সাইটটা তৈরি করছেন ওটা দিতে পারেন। রিলোড দিলাম। এই যে এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, নেক্সট। এই দুটা লাগবে না, এসইও ডেসক্রিপশনও লাগবে না, গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্টও লাগবে না, এগুলো কোনো দরকারই নেই। কারণ এগুলো হচ্ছে সাইট যদি র্যাঙ্কে আনতে চান, তো আমরা কামিং সুনটাকে আপাতত র্যাঙ্কে আনতে চাচ্ছি না, সো এগুলোর দরকার নেই, স্কিপ। নেক্সট হচ্ছে ডিজাইন। ডিজাইন পার্টটা, এটা হচ্ছে জায়গা যেখানে আপনি আপনার সাইটটাকে সুন্দর করে সাজাবেন। ধরতে পারেন বিউটি পার্লার এটা। তো এখানে কিভাবে সাজাবেন, এটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড, দুই ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ডিরেক্ট সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তাহলে কি হবে, সাইটটা একদম সলিড কালার পাবে। এই যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি যদি বলেন না ইমেজ ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড, আপনার একটা ইমেজ নিয়ে নেন। ডার্ক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিলাম, যেহেতু আমার লোগোটা ডার্ক। আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন। আপনি যে কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করে সাইটটাকে সাজাতে পারেন, আপ টু ইউ। এটা অনেক বড়, এটা সমস্যা নেই, দিয়ে দিলাম সেভ। এখন আমরা এখানে গিয়ে রিলোড করে দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ব্রাইট ইমেজটা মাঝখানে, আর একটু ডার্কের মধ্যে ট্রাই করি। এরকম ট্রাই করে দেখবেন কোনটা স্যুট করতেছে পারফেক্টলি। তো এবার রিলোড করি, ঠিক আছে। নেক্সট আপনি চাইলে এগুলো কালার এন্ড আদার্স এই জিনিসগুলা
এগুলা চেঞ্জ করে করে ট্রাই করে দেখতে পারেন কোনটা পারফেক্টলি যায়। তো আমি কিছু কালার দিয়ে ট্রাই করে দেখি। কাউন্টডাউন কালার রেড, সোশ্যাল কালার ইয়েলো, আমি দেখি কোনটা ভালো যায়, দেন ওইটাই আমি বেশিরভাগ ইউজ করব। সবগুলাই সুন্দর দেখা যাচ্ছে তাই না? ইয়েলোটা টাইটেলের জন্য ভালো যাবে, আমরা চাইলে ইয়েলোটা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা আমরা চাইলে ইয়েলো রাখতে পারি। তো আপনি সুন্দর করে কালার চেঞ্জ করে করে দেখবেন কোনটা পারফেক্ট যায়। এইটা একটু ছোট করতে হবে কারণ এটা বড় হয়ে গেছে, 2 লাইনে চলে আসে, দেখতে খারাপ দেখা যাচ্ছে। সেটা পাবো কোথায়? এই যে এখানে দেখেন ফন্ট সাইজ, এখান থেকে চেঞ্জ করতে পারবো। কারো কোশ্চেন থাকলে করতে পারেন, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি যা করতেছি। কাজ কিন্তু অলমোস্ট শেষ। এবার আর 2টা কাজ বাকি, সেটা হচ্ছে একটা ডেট সেট করা যে ডেটে আমাদের সাইটটা লঞ্চ হবে, এন্ড আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো বসানো। নেক্সট হচ্ছে কাউন্টডাউন। কাউন্টডাউনের এখানে জাস্ট 2টা অপশন, বাদও দিতে পারেন রাখতে পারেন, আমাদের অলরেডি রাখা আছে, আমরা জাস্ট ডেট সেট করব। ডেটটা দিলাম এই মাসের 31 তারিখে ধরেন সাইটটা লঞ্চ হবে। আমি যদি আমি রিলোড দেই, আপনার ডেটা একটু বাড়াই দিবেন, ধরেন অ্যাটলিস্ট 1 মাস, তাহলে কাউন্টডাউনটা থাকলো এই যেরকম। আচ্ছা, আচ্ছা, কি মনে হয় এই ডেটের কাউন্টডাউন যেদিন শেষ হয়ে যাবে ওই দিন কি হবে? সাইটটা কি ব্লাস্ট হয়ে যাবে টাইম বোমার মতন? যেমন আছে তেমনই থাকবে, যে জিরো জিরো হয়ে যাবে আগের মতোই। জিরো জিরো হয়ে যাবে তাই না? আচ্ছা, সো এটা কি হবে, ডিরেক্টলি জিরো জিরো হয়ে যাবে। অনেকে চিন্তা করতে পারেন অটো লঞ্চ হয়ে যাবে কিনা, যা অটো লঞ্চ হবে না আপনার। এইখানে থেকে আপনি যে পর্যন্ত এইখান থেকে ড্যাশবোর্ডে এসে ডিসেবল না করবেন অথবা প্লাগইনটা ডিলিট না করে দিবেন, এটা লঞ্চ হবে না। বাট ওটা কি হবে, জিরো জিরো হয়ে যাবে। আচ্ছা, কাউন্টডাউনের কাজ শেষ। সোশ্যাল মিডিয়া গুলো আপনাদের লিঙ্ক গুলো বসাই দিবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। কোনো ফিল্ড বা কোনো সোশ্যাল মিডিয়া যদি বাদ দিতে চান, যেটা আপনি রাখতে যাচ্ছেন না, ক্লায়েন্ট রাখতে যাচ্ছেন না, ধরেন ইনস্টাগ্রাম রাখবে না, তাহলে জাস্ট এই বক্সটা ফাঁকা করে দিবেন, খালি। এই বক্স খালি থাকা মানে এই আইকনটা হাইড হয়ে যাবে, ওই যে নাই। ঠিক আছে, আবার এই বক্সের মধ্যে কিছু দিলে ওটা চলে আসবে, সেটা লিঙ্ক দেন বা হ্যাশট্যাগ দেন, যেটাই দেন ওটা চলে আসবে। লিঙ্কটা বসাই দিবেন সুন্দর করে, এগুলো আপনাদের। নেক্সট হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এখানে আপনার সুন্দর করে যে কনফার্মেশন, যেগুলা যে কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো রাখতে যাচ্ছেন, জাস্ট এখানে বসাই দিবেন, দিয়ে সেভ। লাস্টে আছে প্রোভার্সন স্ক্রিনশট, এটা জাস্ট একটা মার্কেটিং, কিছু না, জাস্ট প্রোভার্সন নিলে এই সুবিধা ওই সুবিধা এরকম কিছু। ডান, আমাদের কাজ ডান। এখন এই যে লিঙ্কটা যেটাতে আপনি কাজ করলেন, এই লিঙ্কটাই আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে আপনি ক্লাসরুমে গিয়ে অ্যাড লিঙ্কে গিয়ে জমা দিয়ে দিবেন, জমা দিয়ে টার্ন ইন করবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, আর আপনাদের ডিসকাউন্টের যে লিঙ্কটা, এইটা আমি ডিরেক্ট দিচ্ছি, আপনার ওয়েবসাইটে গিয়েও করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি, যদি কেউ এখান থেকে পারচেস করতে চান করতে পারেন। আর বাকি তারপর আমি বিস্তারিত ক্লাসরুমে দিয়ে দিব আপনাদের, ওইখান থেকেও ডিটেলস নিতে পারেন। আর আমাদের জোড়াইটি ফেসবুক পেজ, জোড়াইটি ওয়েবসাইটে আসলে এই যেখানে দেখেন ফেসবুক পেজ, ফেসবুকের আইকন বা এই যে এইটা, এখানে গিয়ে ইনবক্স করবেন ডিরেক্টলি, যে কোনো দরকারে যে কোনো কোয়েশ্চেনে। ঠিক আছে, এখানে ইনবক্স করবেন। ঠিক আছে, তো এই পেজটা যেখান থেকে আপনারা যখন জোড়াইটি থেকে যদি হোস্টিং নেন সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা ভাই, আমরা এই ইয়াটা পারচেস করার সময় যে ইনফরমেশনটা দিব, হ্যাঁ, হ্যাঁ। আপনি শুরুতে বলছিলেন সিকিউরিটির কথাটা, এই প্যাকেজের মধ্যে তো সিকিউরিটি থাকতেছে না, ওটা আলাদা পারচেস করা লাগতেছে, না, এইটাই তো? এটার সাথে আপনারা পেয়ে যাবেন, স্টুডেন্টদেরকে এটা আমরা দিয়ে দিচ্ছি ফ্রিতেই। ওয়েবসাইট সিকিউরিটিটা সিকিউরিটি আপনাদের এই প্যাকেজের ডোমেনে মধ্যে পেয়ে যাবেন দিতেছে ফ্রিতে। না? আমাদের ইনফরমেশনটা যা হাইট হবে এখানে ওইটা হ্যাঁ, এই থেকে তো হাইডেন আলাদা। ইনফরমেশনটার জন্য যে সিকিউরিটিটা লাগবে, ওয়েবসাইট সিকিউরিটি, ওটা স্টুডেন্টদের জন্য ফ্রিতেই দিয়ে দিচ্ছে, আপনাদের আলাদা পারচেস করতে হবে না। আচ্ছা, আপনাদের যে ইনফরমেশন কেউ দেখতে পারবে না। আচ্ছা ভাই। ঠিক আছে।
আর আর আমাদের অ্যাসাইনমেন্টটা পাসের ছাড়া আপাতত করতে পারবো। মানে সি প্যানেল ছাড়া, সি জি প্যানেল জি হলে তো জি। সহজেই করতে পারবেন। সি প্যানেল ছাড়া হইলে হয়তো বা আপনাকে কোনো ফ্রি প্রোভাইডার আপাতত খুঁজতে হবে, বাট বেস্ট অপশন হচ্ছে সি প্যানেলের দিকেই যাওয়া, যেটা লাগবেই না অবশ্যই। না, আমি সেটা বলিনি, মানে এখন আপনি মানে নেক্সট যে ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা আসছে ওটা ওটা কি, ওটার জন্য কি এখনই আমাদের পারচেস করা লাগবে নাকি আমি ফ্রিতে একবার প্র্যাকটিসের জন্য করতে পারি সেটা বলছিলাম। না, সি প্যানেলের জন্য পারচেসই করতে হবে। বাকি এটার যদি অল্টারনেটিভ কোনো ফ্রি অপশন আপাতত খুঁজেন, যে আপাতত পারচেস করতেছেন না, সেক্ষেত্রে খুঁজতে পারেন। বাট নেক্সট অ্যাসাইনমেন্ট, সবই অ্যাসাইনমেন্টে আস্তে আস্তে যা যাবে সব সি প্যানেলই লাগবে, তো সেক্ষেত্রে পারচেসই করতে হচ্ছে। এন্ড আপনার পোর্টফোলিওর জন্য তো এখন থেকে আমরা যেহেতু এদিকেই ওইদিকেও জোর দিব, যেহেতু ব্র্যান্ডিং এর ক্লাসও হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের পারচেস করতে হচ্ছে। এন্ড অফকোর্স যে কোনো জায়গা থেকে পারচেস করলেই হবে। ভাই আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে সি প্যানেল থেকে, এটা কি বাধ্যতামূলক না আমরা অন্য জায়গা থেকে দিতে যে পারি? কোনো জায়গা থেকে অ্যাসাইনমেন্ট আপনি যে কোনো জায়গা থেকে জমা দিতে পারেন, মার্কস ফুলই পাবেন, সমস্যা নেই। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনার আসলে লাগবে কিনা, অবশ্যই লাগবে। এন্ড অবশ্যই ওইদিকেই যাওয়া উচিত। ওকে, তারপর আপনি যদি চান যে না আমি অন্যভাবে ম্যানেজ করবো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমাদের দিক থেকে, কোনো এই এই ব্যাপারে কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করি আজকে। কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে হোস্টিং রিলেটেড, তাহলে সরাসরি আমাদের জোড়াইটি পেজে নক করবেন, ওইখান থেকে রেসপন্স করবেন। ওইখানে অনেক সময় আমিও দেখি, ঠিক আছে? অনেক রেসপন্স আছে যেগুলো আমিও দেখি, তো সমস্যা নেই, ওখানে নক করলে এই রিলেটেড হেল্প পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হ্যাঁ, হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ।